আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা জানো আজ থেকে আমাদের এইচএসসি চূড়ান্ত প্রস্তুতির যে এমসিকিউ ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো শুরু হচ্ছে। তো প্রথম দিনই আমাদের ভূগোল ও পরিবেশের মাধ্যমে কিন্তু শুরু হচ্ছে। তো আজকে আমরা মোটামুটি ভূগোল ও পরিবেশ প্রথম পত্রের যে সকল এমসিকিউগুলো বিগত বছরে বোর্ডে আসছে বা পরবর্তীতে বোর্ডে আসার মতো খুবই খুবই গুরুত্বপূর্ণ, তো সেইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। আশা করি এই ক্লাসটি শেষে তোমাদের এমসিকিউ নিয়ে, মানে ভূগোল ও পরিবেশের এমসিকিউ নিয়ে আশা করি কোনো সমস্যা থাকবে না। তো তোমরা সবাই আমার কথা ঠিকমতো শুনতে পাইতেছো কিনা, কথা ক্লিয়ার আছে কিনা, বা তোমরা সবাই কেমন আছো এটা একটু আমাকে জানাও, আমি ক্লাসটা শুরু করব। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার। তো চলো আমরা শুরু করে দেই আমাদের ক্লাস। আচ্ছা, একদম প্রথমে আছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়ের গড় উচ্চতাটা কত। কি বলছে? দক্ষিণ পূর্বাঞ্চলের। তো যখনই তোমার বলবে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা কত, তখন তোমাকে কিন্তু উত্তর দিতে হবে কত? 610 মিটার। ঠিক আছে? তো দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়গুলোর উচ্চতা 610 মিটার। আর 1210 হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের উচ্চতা। এবার তোমাকে যদি প্রশ্ন করে যে উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা কত, তখন কিন্তু আমাদের অ্যান্সার দিতে হবে কত? 244 মিটার। তার মানে কি, যেহেতু বলছে দক্ষিণ পূর্বাঞ্চলে, সেহেতু অ্যান্সার হবে কত? 610 মিটার। আচ্ছা, গুরুমণ্ডলের পুরুত্ব কত কিলোমিটার? এই এমসিকিউটা মোটামুটি বোর্ডে প্রায়ই আসছে, পরবর্তীতে আসার মতো। তোমরা জানো পৃথিবীতে 3টা মণ্ডল আছে: অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। এর মধ্যে এই যে যে গুরুমণ্ডলটা আছে, এই গুরুমণ্ডলটা হচ্ছে কি সব থেকে পুরু, সব থেকে পুরু, এবং এইটার গভীরতা হচ্ছে 2885 মিটার। তোমাকে এইভাবেও প্রশ্ন করতে পারে যে সব থেকে পুরু স্তরটি নাম কি, তখন তোমাকে কিন্তু অ্যান্সার দিতে হবে কি? গুরুমণ্ডল। ঠিক আছে? আচ্ছা, উদ্দীপকের ক চিহ্নিত ভূমিরূপ কোনটি? তোমরা এখানে 3 রকমের ভূমিরূপ দেখতে পাইতেছ। ঠিক আছে? এটা হচ্ছে ক, এটা হচ্ছে খ, এটা হচ্ছে গ। তো ক চিহ্নিত যেটা ভূমিরূপ আছে এটাকে জেনারেলি বল হচ্ছে পর্বত। তোমরা সবাই মোটামুটি জানো। আচ্ছা, পর্বত। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তীতে কি বলছে? উদ্দীপকে খ, গ ভূমিরূপের বৈশিষ্ট্যে তারতম্য রয়েছে উচ্চতায়, তাপমাত্রায় নাকি পৃষ্ঠতলে? আচ্ছা, এখানে যদি আমরা দেখি, তো খ, গ যে ভূমিরূপগুলো রয়েছে, এই খ, গ ভূমিরূপ হচ্ছে, একটা হচ্ছে কি মালভূমি, আর একটা হচ্ছে কি সমভূমি। আচ্ছা, মালভূমিটা হচ্ছে কি তোমার পর্বতের মতো উঁচুতে থাকবে। হ্যাঁ, পর্বতের মতো উঁচুতে থাকবে, বাট যে ভ্যালিটা ওইটা থাকবে কি সমতল। সাপোজ তুমি কোনো এক জায়গায় পর্বতে উঠতেছো, এবার পর্বতে উঠতে উঠতে তুমি দেখলা কিছু দূর উচ্চতায় গেছো, ওইখানে সমভূমির মতো একটা ভূমি রয়েছে, বাট ওইটা সমুদ্র পৃষ্ঠে না। তখন তুমি ওইটা কি বলে আখ্যায়িত করবা? ওইটা হচ্ছে তোমার মালভূমি। আর সমভূমি তো তোমরা সবাই জানো সমুদ্র পৃষ্ঠের সাথে একই সমতলে অবস্থান করে। সুতরাং মালভূমি ও সমভূমির মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা প্রথমে হচ্ছে উচ্চতায়, কেননা সমভূমি সমুদ্রপৃষ্ঠে, মালভূমি একটু উচ্চতায়। এবং দ্বিতীয়ত রয়েছে কিসে? আমার তাপমাত্রায়। কেন তাপমাত্রায় রয়েছে? কেননা আমরা জানি ভূপৃষ্ঠ থেকে আমরা যতই উপরের দিকে উঠতে থাকি ততই আমাদের তাপমাত্রাটা কি কমতে থাকে। বাট তিনে বলা হয়েছে কি পৃষ্ঠতলে। বাট পৃষ্ঠতলে কি পার্থক্য আছে? মালভূমি সমভূমি দুইটার পৃষ্ঠতলে সমতল। সুতরাং এখানে আমার অ্যান্সার হচ্ছে কি 1 এবং 2। ক্লিয়ার? আচ্ছা, পমির মালভূমি। আচ্ছা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। পমির মালভূমি, মালভূমি নিয়ে যদি তোমাকে প্রশ্ন করে থাকে তো মোটামুটি শিওর থাকো এটা দিয়ে দেওয়ার সম্ভাবনা মোটামুটি 90%। তো পমির মালভূমি কোথায় অবস্থিত? এটা কিন্তু কোথায়? এশিয়ায় অবস্থিত। এটা কিন্তু মনে রাখবা।
আচ্ছা আচ্ছা, এবার এখানে একটা মোটামুটি কনসেপচুয়াল একটা এমসিকিউ আসছে। উদ্দীপকে ক পর্বত কোন শ্রেণীর? আচ্ছা, একটা পর্বত আছে আমার, খ একটা পর্বত আছে। এই ক পর্বত হচ্ছে কোন পর্বত? আমার স্তূপ পর্বত। এবার কেন স্তূপ পর্বত, চলো আমরা দেখি। জেনারেলি কি হয়, ধরো আমার এরকম একটা উপত্যকা আছে বা এরকম একটা ভূমি আছে। এইবার কোনো কোনো কারণে উচ্চচাপ এবং পার্শ্বচাপে বা কোনো প্রকার কোনো ভূ আন্দোলনের ফলে তোমার এই ভূমিতে মনে করো দুই পাশে ক্র্যাক সৃষ্টি হইল, ঠিক আছে? এবং পরবর্তীতে যদি ওই ক্র্যাক বা ফাটলে পার্শ্বচাপ এবং উচ্চচাপে কি হয়, এই যে লাল অংশটায় ফাটল ধরছিল, এই অংশটা যদি সামহাও এইভাবে উপরে উঠে আসে, তখন যে সমভূমিটা আছে, তখন যে পর্বত সৃষ্টি হয়, সেটা হচ্ছে কি আমার স্তূপ পর্বত। স্তূপ পর্বত। তার মানে এই যে পর্বতটা দেখতে পাইতেছে, এটা কোন শ্রেণীর? স্তূপ পর্বত। ক্লিয়ার? আচ্ছা, দেখো পরেরটাই কি বলছে আমাদের সাথে। উদ্দীপকে ক খ উভয় পর্বতের বৈশিষ্ট্য কি? আচ্ছা, খ পর্বতটা কি কেউ বলতে পারবা? খ পর্বতটা কোন ধরনের পর্বত, এটাকে আমাকে কেউ বলতে পারবা? দেখি বলো তো, খ কোন শ্রেণীর পর্বত? ক পর্বতটি তো স্তূপ পর্বত। খ পর্বতটি কোন ধরনের পর্বত, কেউ কি বলতে পারবা? অ্যান্সার দাও। সমস্যা কি, আমি কি কমেন্ট দেখতে পাইতেছি না? খ পর্বত কোন ধরনের পর্বত বলো তো? ল্যাকোলিত। একজন বলছে ল্যাকোলিত। এবার ল্যাকোলিত পর্বতটা কিভাবে গঠিত হয় তোমরা যদি দেখো, ল্যাকোলিত পর্বত হয় হচ্ছে তোমার, ধরো এরকম একটা আমার ভূমি আছে, তো এখানে নিচে কি হয়েছে, নিচে কিন্তু অ্যাস্থেনোস্ফিয়ার, এই কথাটা সবসময় মনে রাখবে, অ্যাস্থেনোস্ফিয়ারে সবসময় ম্যাগমা থাকে। কি থাকে? ম্যাগমা। এবার সামহাও মনে করো আমার ওই ম্যাগমা সমূহ কি করছে, নিচ থেকে এই পর্বতের দিকে বাইরে বের হয়ে আসার জন্য ঊর্ধ্ব চাপ প্রয়োগ করতেছে। এইবার তোমার উপরের যে ভূমিটা আছে, ওই বলতেছে না ভাই, তোমাকে আমি এই দিক দিয়ে বাইরে হইতে দিব না। তখন কি হবে, তখন এই ম্যাগমার সাথে সাথে এরকম উপরের দিকে উঠতে যাবে এবং এই যে ভূমিটা ছিল, এই ভূমিও এর সাথে সাথে উপরের দিকে উঠবে, ফলে এইরকম একটা আকৃতির সৃষ্টি হবে। তো এইরকম আকৃতি যখন সৃষ্টি হয়, তখন তার নাম হচ্ছে কি ল্যাকোলিথ পর্বত। আচ্ছা, তো আমরা জানলাম এটা হচ্ছে কি স্তূপ পর্বত, এটা হচ্ছে কি ল্যাকোলিথ পর্বত। প্রশ্ন করছে কি উদ্দীপকের ক খ উভয় পর্বতের বৈশিষ্ট্য কি? প্রথম কথা হচ্ছে শৃঙ্গবিহীন। শৃঙ্গ জিনিসটা কি? ধরো যখন কোনো পর্বত হয়, তো যখন শৃঙ্গ হচ্ছে পর্বতের চূড়ায় কি হয়, এই রকম যদি ত্রিভুজ আকৃতির, বা তুমি শৃঙ্গ তো বুঝতেছো, শৃঙ্গ কথার অর্থ হচ্ছে কি সমতল না, সমতল না, ধরো কোণাকার এরকম একটা কিছু। তো এই দুইটার কোনোটাই শৃঙ্গ নাই, অর্থাৎ দুইটাই কি শৃঙ্গবিহীন। আচ্ছা, কি হয়েছে? পার্শ্ব ও ঊর্ধ্বচাপে সৃষ্টি। শৃঙ্গবিহীন, পার্শ্ব ও ঊর্ধ্বচাপে সৃষ্ট। যেটা বললাম, পার্শ্ব থেকে চাপ এবং ঊর্ধ্ব দিকে যদি চাপ প্রয়োগ করা হয়, তাহলে এটা সৃষ্টি হয়। আর ব্যাপার হচ্ছে বিস্তৃত এলাকাব্যাপী অবস্থান, এটা কথাটা ঠিক না, কারণ এটা বিস্তৃত এলাকাব্যাপী অবস্থান করে না, এটা অল্প একটু জায়গার মধ্যে পর্বতগুলো সীমাবদ্ধ থাকে। সুতরাং অ্যান্সার হবে আমার কি 1 এবং 2। ক্লিয়ার হয়েছে কিনা বলো, ক্লিয়ার কিনা? আর আমাদের ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন কোর্সটি চালু হয়েছে, তোমরা জানো। তোমরা এইচএসসির পরপরই তোমাদের অ্যাডমিশন নামে যে ধাক্কাটা খাবা, সেই অ্যাডমিশন স্টেজটা যদি খুব শান্তভাবে বা খুব ভালোভাবে পার করতে চাও, তাহলে আমাদের ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন কোর্সে ভর্তি হয়ে যায় এবং তোমাদের বন্ধুদের সাথে জিনিসটা শেয়ার করো। যদি এখন ভর্তি হও, তাহলে 400 টাকা ছাড়ে 2600 টাকায় তোমরা ভর্তি হইতে পারবা। আচ্ছা।
চলো পরেরটা দেখি। এটা হচ্ছে কি, নিচের কোন স্তরটি তরল? তরল স্তরটি কোনটি? ধরো পৃথিবীতে যে 3টি স্তর আছে, ভূত্বক, বর্ষমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। এই কেন্দ্রমণ্ডলের আবার 2টা ভাগ আছে, একটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল, একটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। সবসময় মনে রাখবা বহিঃকেন্দ্রমণ্ডল স্তরটি তরল। তার মানে তরল কোনটা? বহিঃকেন্দ্রমণ্ডল। আর অন্তঃকেন্দ্রমণ্ডল হচ্ছে কি কঠিন। তোমাকে কোশ্চেন কিন্তু দুইভাবেই করতে পারে, যে নিচের কোনটি কঠিন স্তর, তখন কিন্তু তোমাকে অ্যান্সার দিতে হবে কি অন্তঃকেন্দ্রমণ্ডল। যদি বলে কোনটি তরল স্তর, তখন সেটা হবে কি বহিঃকেন্দ্রমণ্ডল। আচ্ছা, আরেকটা জিনিস, তোমাদেরকে আমি যে স্পেসিফিক এমসিকিউগুলো করাই দিচ্ছি বা আমরা প্র্যাকটিস করতেছি, এর মানে কিন্তু এই না যে এই এমসিকিউগুলোর বাইরে তোমরা অন্য কিছু পড়বা না। এগুলো করানোর উদ্দেশ্য হচ্ছে রেলিভেন্ট যে সকল বিষয়সমূহ আছে এগুলো যাতে তুমি জানো। তুমি যখন এমসিকিউ পড়বা তখন তুমি 4টা অপশানই দেখবা যে তোমার 4টা অপশন সম্পর্কে মোটামুটি ধারণা আছে কিনা। যদি থাকে তাহলে তুমি মনে করো এইচএসসিতে এমসিকিউতে তোমাকে কেউ আটকাইতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, পৃথিবীতে বড় প্লেটের সংখ্যা কয়টি? পৃথিবীতে টোটাল ছোট বড় মিলায় অনেক প্লেট আছে, তার মধ্যে বড় প্লেটের সংখ্যা হচ্ছে 7টি। এটা ইজি, আমি আশা করছি তোমরা সবাই জানো। আচ্ছা, পর্বতের সর্বনিম্ন উচ্চতা কত মিটার? 600। সর্বনিম্ন বলতে কি বোঝায় তোমরা কি জানো? মানে ধরো কোনো একটা শৃঙ্গ বা কোনো একটা উঁচু স্থান, ঠিক আছে, সেটাকে তুমি তখনই পর্বত বলতে পারবা যখন তার উচ্চতা 600 মিটার থেকে বেশি হয়। ঠিক আছে? 600 মিটার থেকে যদি কম হয় তখন তুমি সেটাকে পর্বত বলে আখ্যায়িত করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, দেখো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু জানাও। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া। সেকেন্ড পেপার কবে হবে? সেকেন্ড পেপার কবে যে হবে জানাই দিব, সমস্যা নেই, সেকেন্ড পেপার হওয়ার আগে। আচ্ছা আচ্ছা, দেখো চিত্রে প্রদর্শিত পর্বতটি কোন শ্রেণীর? চিত্রে প্রদর্শিত পর্বতটি কোন শ্রেণীর, কেউ কি বলতে পারবা? আচ্ছা, তো চলো আমরা দেখি। চিত্রে প্রদর্শিত পর্বতটি হচ্ছে সঞ্চয়জাত শ্রেণীর। তো তুমি পড়তেছো সঞ্চয়জাত শ্রেণী, তুমি যদি না বোঝো বা না ফিল করো যে অ্যাকচুয়ালি এটাকে কেন আমি সঞ্চয়জাত বলতেছি, তাহলে তো ভাই এটা তোমার মনে থাকবে না। তো চলো দেখি এটা অ্যাকচুয়ালি কিভাবে তৈরি হয়। সঞ্চয়জাত পর্বত মূলত তৈরি হয় কি, আগ্নেয়গিরির যে জ্বালামুখ আছে সেখান থেকে লাভা বের হয়ে হয়ে। তো ধরো প্রাথমিক অবস্থায় ধরো এই একটা আগ্নেয়গিরির জ্বালামুখ এরকম অবস্থায় আছে। এইবার এখান থেকে কি হয়েছে, ধরো ম্যাগমা বের হয়েছে আমার। তো ম্যাগমা বের হয়ে কি হয়েছে, এই পার্শ্বে ভূমি গঠন করছে। তো তখন এই যে জ্বালামুখ ছিল, জ্বালামুখের অবস্থান হয়ে গেছে এই জায়গায়। ঠিক আছে? তো পরবর্তীতে উক্ত জ্বালামুখ দিয়ে আবার ম্যাগমা বের হয়েছে, ফলে পাশে লাভা সঞ্চিত হয়েছে। পরবর্তীতে আবার জ্বালামুখের স্থান পরিবর্তন হয়েছে, ওইখান দিয়ে আবার ম্যাগমা বের হয়েছে এবং পাশে সঞ্চিত হয়েছে। সুতরাং এটা ছিল সমভূমির মতো, বাট লাভা সঞ্চিত হইতে হইতে এই যে পর্বতের মতো একটা আকৃতি গঠন করে ফেললো। এইটা যেহেতু লাভা সঞ্চয় করে করে এমন পর্বত সৃষ্টি হয়েছে, সুতরাং এটাকে আমরা কি বলতেছি, সঞ্চয়জাত পর্বত। ঠিক আছে? এই হচ্ছে সঞ্চয়জাত পর্বত। ক্লিয়ার? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দেখো হাওয়াই দ্বীপের মৌনলিয়া, হাওয়াই দ্বীপের বানানটা ভুল হয়েছে, হাওয়াই দ্বীপের মৌনলিয়া সবসময় মনে রাখবা, হাওয়াই দ্বীপের মৌনলিয়া হচ্ছে কি আমার আগ্নেয় পর্বত। ঠিক আছে? হাওয়াই দ্বীপের মৌনলিয়া এগুলো হচ্ছে আগ্নেয় পর্বত। তুমি তোমার বইতে দেখবা 2টা উদাহরণ দেওয়া আছে, প্রথমে ভূমিরূপ পরিবর্তন চ্যাপ্টারের শুরুতে হাওয়াই দ্বীপের মৌনলিয়া, আরেকটা জন্য কি আছে মনে করতে পারতেছেন, যাক দেখে নিও। যদি তোমার পরীক্ষায় আসার মতো থাকে তো এই 2টা দিয়েই প্রশ্ন আসে। ঠিক আছে? আচ্ছা, ভূপৃষ্ঠের কঠিন আবরণ কি নামে পরিচিত? ভূপৃষ্ঠের যে কঠিন আবরণটা আছে সেটাকে আমরা বলতেছি ভূত্বক। ঠিক আছে? ভূত্বকটা কি, ধরো আমরা যে অঞ্চল দিয়ে হেঁটে বেড়াইতেছি, যে অঞ্চলে ঘর বাড়ি আছে, রাস্তা আছে, গাছপালা, মানে তুমি তোমার চারিদিকে তাকিয়ে যে অঞ্চলসমূহ বা যে অংশসমূহ দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে কি ভূত্বকের অংশ। সুতরাং ভূপৃষ্ঠের কঠিন আবরণকে কি বলে? ভূত্বক। আচ্ছা, শিয়াল স্তর কোনটি? শিয়াল এবং সীমা নামের 2টা স্তর আছে। এই শিয়াল স্তরের অর্থ হচ্ছে কি তোমার সিলিকন
আর হচ্ছে কতজন আছে লাইভে? ভাই 106 জন, 106। ওকে, আচ্ছা। সো আমি একটু লাইভে আসলাম। তো তোমাদের ক্লাসগুলো হচ্ছে রেগুলার, খুব সুন্দর ক্লাস হচ্ছে। তো তোমরা ক্লাসগুলো অবশ্যই শেয়ার করে দিবা, কারণ তোমাদের জন্য আমাদের এই আয়োজন। তোমরা যদি শেয়ার করে না দাও, ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছে যদি এই ক্লাসগুলো না পৌঁছায়, তাহলে আসলে আমরাই ডিমোটিভেট হয়ে যাব। সো অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবা। আর আমাদের যে সি ইউনিট এবং বি ইউনিটের জন্য যে কোর্সগুলো আছে, সেই কোর্সগুলোতে তোমরা এনরোল করবা। তোমাদের জন্য খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা কোর্স। বিস্তারিত আমাদের বন্দিপাঠশালা.education ওয়েবসাইটে তোমরা দেখতে পাবা। ঠিক আছে? আর এই তো, আর এই ক্লাসগুলো সবার মাঝে ছড়িয়ে দিও। সুন্দর সুন্দর ক্লাস হচ্ছে, কালকেও ক্লাস আছে, রুটিন অনুযায়ী ক্লাস আছে, সবাই ক্লাসগুলো করবা। দ্যাটস ইট, আল্লাহ হাফেজ। এনার্জি এনার্জি অভিজিৎ এনার্জি। আচ্ছা, যে সিয়াল স্তরটা আছে, সিয়াল মানে হচ্ছে কি সিলিকন এবং কি অ্যালুমিনিয়াম, ঠিক আছে। আর সীমা হচ্ছে কি সিলিকন আর হচ্ছে কি ম্যাগনেসিয়াম, ঠিক আছে। এবং এই দুইটা থাকে কোথায়? আমার অশ্বমণ্ডলে বা লিথোস্ফিয়ারে। আচ্ছা, তো ভাইয়া যেটা বললেন তোমরা ক্লাসগুলো দ্রুত ছড়িয়ে দাও, শেয়ার করে দাও, কারণ ম্যাক্সিমাম ভাইয়া যেটা বললেন যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যদি এই ক্লাসগুলো না দেখে বা তোমরা উপকৃত না হও, তাহলে আমরাই ডিমোটিভেটেড হয়ে যাব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বাংলাদেশের সব থেকে উঁচু পাহাড় কোনটি? তোমরা এটা অনেকে জানো, বাংলাদেশের সব থেকে উঁচু পাহাড় হচ্ছে কি আমার তাজিংডং, এবং এইটার উচ্চতা অ্যাপ্রক্সিমেটলি কত? 1231 মিটার। অনেক ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের উচ্চতা কত? 1230 দেওয়া থাকতে পারে। তো 1230 হোক 31 হোক, যেটা তুমি প্রশ্নে পাবা ওইটা অ্যান্সার করে দিয়ে চলে আসবা। ক্লিয়ার? আচ্ছা, ভূমিক্ষয়ের কারণ কি? দেখো, এই ধরনের এমসিকিউ যখন আসে তুমি তখন দেখবা যে ভূমিক্ষয়ের কারণ কি। এখানে কি বলা আছে? ফালা চাষ, চাষাবাদ, পার চাষ, সোপান চাষ। তো আলটিমেটলি ভূমিক্ষয়ের কারণ যে চাষাবাদ, এটা তুমি বুঝতে পারতেছো। ব্যাপার হচ্ছে তুমি কোনটা অ্যান্সার করবা। তো বেশিরভাগ বা সবগুলো অ্যান্সারই বা সবগুলো অপশনে যখন চাষ নিয়ে, তখন তুমি এর মধ্যে কমন কোনটা? যদি তুমি চাষাবাদ দেখো, তার মধ্যে কিন্তু ওই 4টাই বা 3টাই পড়ে যাচ্ছে। সুতরাং এটার অ্যান্সার কিন্তু হবে কি চাষাবাদ, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, নদীর প্রথম পর্যায়ে সৃষ্ট ভূমিরূপ কোনটি? দেখো, নদীর প্রথম পর্যায়ে সৃষ্ট ভূমিরূপ হচ্ছে স্পার গিরিখাত। নদীর 3টা পর্যায় আছে, নদীর পর্যায় আছে টোটাল কয়টা? 3টি, ঠিক আছে। তো 3টি পর্যায়ে কি কি? প্রথম পর্যায়ে কি সৃষ্টি হয়? প্রথম পর্যায়ে সৃষ্টি হয় হচ্ছে, মনে রাখবা, স্পার গিরিখাত জলপ্রপাত। জলপ্রপাত। দ্বিতীয় পর্যায়ে কি তৈরি হয়? দ্বিতীয় পর্যায়ে তৈরি হয় হচ্ছে নদী, নদীমঞ্চ, আর হচ্ছে কি নদী ছেদন। আর তৃতীয় পর্যায়ে তৈরি হয় হচ্ছে আমার কি বদ্বীপ, ঠিক আছে। তার মানে এই প্রশ্নের সাথে রেলিভেন্ট যে সকল প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সে সকল জিনিসগুলো কিন্তু এখানে দেখাই দিছি। তোমরা সবাই মাথায় রেখো জিনিসগুলো, ঠিক আছে। তো কি হয়? প্রথম পর্যায়ে সৃষ্টি হয় কি স্পার গিরিখাত বা হচ্ছে জলপ্রপাত। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে নদীমঞ্চ বা নদী ছেদন। তৃতীয় পর্যায়ে হচ্ছে বদ্বীপ। ওয়ালাইকুম আসসালাম। তো বলো তো সবাই, বলো ঠিকমতো বুঝতে পারতেছো কিনা জিনিসগুলা, ইজি লাগতেছে কিনা বলো। আর ক্লাসগুলো দ্রুত সবাই শেয়ার করে দাও। বুঝলা কিনা বলো, বুঝতে পেরেছো কিনা বলো। আচ্ছা, পৃথিবীর অধিক ভূমিকম্প প্রবণ দেশ কোনটি? এই প্রশ্নটা বোর্ডে মোটামুটি আসতে আসতে আর জায়গা নাই, পরবর্তীতেও আসবে। মনে রাখবা, পৃথিবীর অধিক ভূমিকম্প প্রবণ দেশ হচ্ছে কোনটা? জাপান। কোনটা? জাপান। পৃথিবীর অধিক ভূমিকম্প প্রবণ দেশ হচ্ছে কোনটা? জাপান। আচ্ছা, উদ্দীপকের চিত্রটি কি?
উদ্দীপকের চিত্রটি হচ্ছে, ধরো একটা নদী এখান থেকে বইতে 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 পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে আসছে। সুতরাং এটা কি, একটু অ্যান্সার দাও তো, 19-এ কি হবে দেখি। 19-এ কি হবে, অ্যান্সার দাও। উদ্দীপকের চিত্রটি হলো কিসের? অপশন 1 কাসকেড, খরস্রোত, নদীমঞ্চ না জলপ্রপাত। 18 বি। 19 অ্যান্সার দাও। আচ্ছা 18 বি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ ক্লিয়ার ভাইয়া। আচ্ছা ঠিক আছে। বলো উদ্দীপকের চিত্রটি কিসের? উদ্দীপকের চিত্রটি কিসের? 19-এ বি খরস্রোত না। এই দিক থেকে যখন নদী প্রবাহিত হইতে হইতে পাহাড়ের ঢাল বেয়ে যখন নিচে নেমে আসে, তখন আমরা সেটাকে বলি হচ্ছে কি জলপ্রপাত। ঠিক আছে। আচ্ছা, আগ্নেয় মেঘলা কোন অঞ্চলে অবস্থিত? দেখি কেউ বলতে পারো কিনা। আগ্নেয় মেঘলা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। এবার আগ্নেয় মেঘলা জিনিসটার অর্থ কি? ধরো প্রশান্ত মহাসাগরের চারিদিকে এরকম হাজারো কি আছে, দ্বীপপুঞ্জ। দ্বীপপুঞ্জ। এবার এই দ্বীপপুঞ্জগুলো আবার কি তোমার আগ্নেয়গিরির অগ্নি উৎপাতের জন্য খুবই 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 প্রবাবল জায়গা। সুতরাং এখান থেকে কি হয়, অগ্নি উৎপাত। অগ্নুৎপাত। সুতরাং প্রশান্ত মহাসাগরের চারিদিকে অনেকগুলো দ্বীপ ছড়াই ছিটাই আছে, যেগুলো থেকে কি হয়, অহরহ বা হরহামেশায় আগ্নেয়গিরির অগ্নি উৎপাত হয়। তো যেহেতু আগ্নেয়গিরির অগ্নি উৎপাত হচ্ছে, সেহেতু এগুলোকে কি বলা হচ্ছে আমার আগ্নেয় মেঘলা। ঠিক আছে, এটা কোথায়? প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। আচ্ছা, আর্দ্র অঞ্চলে দীর্ঘদিন লোহার সামগ্রী খোলা জায়গায় রেখে দিলে নিচের কোন বিচূর্ণী ভবন ঘটে? আচ্ছা, বিচূর্ণী ভবন কথাটার অর্থ কি তোমরা জানো? বিচূর্ণী ভবন, এই যে বিচূর্ণী ভবন লেখা আছে, বিচূর্ণী ভবন কথার অর্থ হচ্ছে কি চূর্ণ বিচূর্ণ হওয়া। ঠিক আছে, এই অক্সিডেশন বা জারণ, অ্যান্সার হবে কি অক্সিডেশন বা জারণ। অক্সিডেশন বা জারণ কি? যখন তুমি লোহার সামগ্রী বাইরে রেখে দাও, তখন কি হয়, অক্সিজেন এবং পানির সাথে বিক্রিয়া করে, যেটাকে আমরা মরিচা বলি, মরিচা বা বিভিন্ন জায়গায় জং বলা হয়। হ্যাঁ, তো সেইটা হয় কি কারণে? অক্সিডেশনের কারণে। এবং এই মরিচা ধরলে কি হয়, লোহার বিচূর্ণী ভবন ঘটে, অর্থাৎ লোহা ক্ষয় হইতে শুরু করে। ঠিক আছে। আচ্ছা, নদীর গভীরতা 22 নম্বরে আছে কি আমার, নদীর গভীরতা বৃদ্ধির কারণ কি? আচ্ছা, নদীর গভীরতা কেন বৃদ্ধি হয়? যদি নদীর যে তলদেশ আছে, তলদেশ যদি ক্ষয় হয়, তাহলে কি হয়, নদীর গভীরতা বৃদ্ধি পায়। সুতরাং 22-এ অ্যান্সার হবে কি তলদেশ ক্ষয়ের দরুন। ক্লিয়ার? আচ্ছা, লৌহ কোন রাসায়নিক প্রক্রিয়ায় বিচূর্ণীভূত হয়? দেখো একটু আগে আমরা যেটা বললাম, লৌহ হচ্ছে অক্সিডেশন প্রক্রিয়ায় কি হয়, বিচূর্ণীভূত হয়। ঠিক আছে। আচ্ছা, যমুনা নদীর উৎপত্তি কোথায়? যমুনা নদীর উৎপত্তি কোথায় আমার? এটা কি কেউ বলতে পারবা? কেউ কি বলতে পারবা যমুনা নদীর উৎপত্তি কোথায়? দেখি একটু বলো তো। 24 নাম্বার অ্যান্সার দাও তো দেখি। যমুনা নদীর উৎপত্তি কোথায়? 24-এর একটা অ্যান্সার দাও তো দেখি। 24 নাম্বারের অ্যান্সার দাও তো দেখি কে কে পারো। 24 যমুনা নদীর উৎপত্তি কোথায়? যমুনা নদীর উৎপত্তি কোথায় দেখি কে বলতে পারো। 24-এ ডি মানস সরোবরে, সঠিক। যমুনা নদীর উৎপত্তি কিন্তু মানস সরোবরে। এটা কিন্তু পরীক্ষায় আসার মতো খুবই 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 প্রবাবল একটা এমসিকিউ, এটাকে মাথায় রাখবে। ঠিক আছে। আচ্ছা, পার্বত্য এলাকায় নদীর পানি হঠাৎ খাড়া ঢালে পতিত হইলে তাকে কি বলে? ধরো পার্বত্য অঞ্চলে কোন একটা নদী যাচ্ছে যাচ্ছে খাড়া ঢালে পতিত হইল, যেটাকে কি বলা হয়? জলপ্রপাত। ঠিক আছে, যেটাকে কি বলা হয়? জলপ্রপাত। আচ্ছা, উদ্দীপকের ক চিহ্নিত বা ক চিত্রিত কোন ধরনের ভূমিরূপ? এই যে ক, এটা হচ্ছে কি অশ্বক্ষুরাকৃতির হ্রদ। এই অশ্বক্ষুরাকৃতির হ্রদ মানে হচ্ছে এটা কি ঘোড়ার খুরের মতো, ঘোড়ার খুরের মতো। সেটা কিভাবে হয় তোমরা কি জানো? যখন কোনো নদী ধরো এদিকে বয়ে চলতেছে,
চলতে চলতে নদীটা ধরো বাঁক নিল, এইভাবে বাঁক নিয়ে কি হয় আবার এদিকে চলা শুরু করতেছে। তো যখন বাঁকটা নিল তখন সময়ের সাথে সাথে এই যে বাঁক নেওয়ার এই অংশটা, এই দুইটা অংশ একসাথে হয়ে এদিকে চলতে শুরু করে এবং এই পাশে যে অংশটা বাঁকের সময় ছিল এটা কি হয় আলাদা হয়ে যায়। কি হয় আলাদা হয়ে যায়, তখন এই আকৃতির ভূমিরূপের বা এই আকৃতির সৃষ্টি হয়। তখন সেটাকে আমরা কি বলি অশ্বক্ষুরাকৃতির হ্রদ। ক্লিয়ার? আচ্ছা, নদীর কোন অবস্থায় উলম্ব ক্ষয় বেশি হয়? আচ্ছা, এখানে তোমরা দুইটা জিনিস সবসময় মনে রাখবা, দুইটা কথা আসবে। উলম্ব, উলম্ব মানে হচ্ছে কি আমার উপর নিচ, উপর নিচ। আর আনুভূমিক হচ্ছে কি আনুভূমিক হচ্ছে কি আমার পাশাপাশি। ঠিক আছে? সুতরাং উলম্ব ক্ষয় বলতে যেটা বোঝায় যে উপর থেকে নিচের দিকে যে ক্ষয়টা হয়। হ্যাঁ, তো কোন অবস্থায় উলম্ব ক্ষয় বেশি হয়? পার্বত্য অবস্থায়। কেন পার্বত্য অবস্থায়? দেখো, পাহাড় কি পর্বত, পর্বত মানে কি পাহাড়ি অঞ্চলে নদী কি হয় উপর থেকে নিচের দিকে নামতে শুরু করে না? উপর থেকে নিচের দিকে নামতে শুরু করে। তো তো উলম্ব ক্ষয় মানে তো আমার হচ্ছে উপর থেকে নিচের দিকে যে ক্ষয়টা হয়। তো পাহাড়ি অঞ্চলে যেহেতু নদী উপর থেকে নিচের দিকে নামতে শুরু করে, সেই জন্য এই ক্ষয়টাকে আমরা কি বলতেছি উলম্ব ক্ষয়। এটা কোথায় বেশি হয়? পার্বত্য অঞ্চলে। ক্লিয়ার? আচ্ছা, 27 সি। আচ্ছা, সাঙ্গু নদী বাংলাদেশের কোন ভূপ্রকৃতি অঞ্চলের অন্তর্গত? সাঙ্গু নদী সবসময় মনে রাখবা এটা হচ্ছে আমার কি পাহাড়ি নদী। এটা হচ্ছে কি আমার পাহাড়ি নদী, সুতরাং এটা কি পাহাড়ি ভূমি অঞ্চলের অন্তর্গত। ঠিক আছে? দেখো বুঝছো কিনা। আচ্ছা, পরেরটা হচ্ছে সমভূমি অঞ্চলে নদী উপত্যকা কি হয়? সমভূমি অঞ্চলে মানে যে অঞ্চলটা কি আমার সমভূমি, মানে যে অঞ্চল পাহাড়ি না, উঁচু নিচু না, তো পাহাড়ি অঞ্চলে নদী উপত্যকা কি হয়? প্রশস্ত হয়। একটাই হবে অ্যান্সার। সমভূমি অঞ্চল নদী উপত্যকা খুব বেশি গভীর হয় না, সংকীর্ণ হয় না, এটা হচ্ছে হয় কি প্রশস্ত হয়। সুতরাং অ্যান্সার হয় আমার কি 29-এ শুধু এ। আচ্ছা, যারা যারা আসো ক্লাসটা ঠিকমতো বুঝতে পারতেছো কিনা আমাকে বলো, আর ক্লাসটা শেয়ার করে দিও। আচ্ছা, কোন বল পৃথিবীর সকল বস্তুকে বাইরে নিক্ষেপ করতে চায়? দুইটা বলের কথা সবসময় মনে রাখতে হবে। কি দুইটা বলের কথা? একটা হচ্ছে কি কেন্দ্রাতিক, কেন্দ্রাতিক, আরটা হচ্ছে কি আমার কেন্দ্রাভিক। আচ্ছা, কেন্দ্রাতিক আর কেন্দ্রাভিক। কেন্দ্রাতিক হচ্ছে কি করে সকল বস্তুকে বাইরে নিক্ষেপ করে দিতে চায়। ঠিক আছে? এটা হচ্ছে তাইলে আমার কি সকল বস্তুকে বাইরে নিক্ষেপ করে দিতে চায়। আর কেন্দ্রাভিক যে বলটা আছে এটা হচ্ছে কি কেন্দ্রে আকর্ষণ করে, কেন্দ্রে আকর্ষণ করে। সুতরাং কোন বল সকল বস্তুকে বাইরে নিক্ষেপ করতে চায়? এটা হচ্ছে আমার কি কেন্দ্রাতিক বল। আর কেন্দ্রাভিক কি করে? ভেতরের দিকে আকর্ষণ করে। আচ্ছা, কোন বল পৃথিবীর সকল বস্তুকে কেন্দ্রের দিকে রাখতে চায়? যেটা বললাম কেন্দ্রাভিক বল সকল বস্তুকে নিচের দিকে, নিজের দিকে বা কেন্দ্রের দিকে আকর্ষণ করে। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার ভাইয়া একদম। বলো কনফিডেন্স কি পাওয়া যাচ্ছে? মোটামুটি এর বাইরে তেমন কোনো এমসিকিউ বোর্ড পরীক্ষা আসার মতো নাই। তোমরা জাস্ট এমসিকিউগুলো বুঝো, কি কনসেপ্ট আছে কনসেপ্টটা ঠিকমতো বুঝো, তাইলে আশা করা যায় এইচএসসি পরীক্ষা ভূগোলে তোমাদের কোনো প্রকার কোনো সমস্যা হবে না। ঠিক আছে? আচ্ছা, গুরুমণ্ডলে ভাসমান পৃথিবীর পৃষ্ঠদেশের আবরণগুলো কি দিয়ে তৈরি? আচ্ছা, একটা কথা সবসময় মনে রাখবা, গুরুমণ্ডলে ভাসমান, গুরুমণ্ডল স্তরটা কি? গুরুমণ্ডল হচ্ছে তরল একটা স্তর। এই তরল স্তরে কি হয়? পৃথিবীতে 7টি প্লেট এইভাবে ভাসমান আছে। কিসের উপর ভাসমান আছে? গুরুমণ্ডলের উপর। সুতরাং এটা কি? এটা হচ্ছে আমার কি গুরুমণ্ডল। গুরুমণ্ডল, গুরুমণ্ডলের উপর কি আছে? এই প্লেটগুলো ভাসমান আছে। সুতরাং এটা অ্যান্সার হবে কি প্লেট। আর এই 7টি প্লেটই 7টি মহাদেশ নির্দেশ করে। এটা কি তোমরা কেউ জানতে আগে? এই যে 7টি প্লেট, 7টি প্লেটই 7টি মহাদেশ নির্দেশ করে। ঠিক আছে? ভাই 99% কনফিডেন্স আছে ভাইয়া। আচ্ছা,
পৃথিবীর আকস্মিক পরিবর্তনের কারণ কি? পৃথিবী আকস্মিক পরিবর্তন হয়, আকস্মিক কথার অর্থ হচ্ছে হঠাৎ যে পরিবর্তনটা হয় কোনো প্রকার কোনো পূর্বাভাস না দিয়ে। তো এই আকস্মিক পরিবর্তনটা হয় সাধারণত দুইটি কারণে। তোমরা রাখবা আকস্মিক পরিবর্তন হয় দুইটি কারণে। একটা হচ্ছে কি আমার ভূমিকম্প, আরেকটা হচ্ছে আমার কি আগ্নেয়গিরির অগ্নুৎপাত। ঠিক আছে, এই দুইটা কারণে পৃথিবীর কি হয় আকস্মিক পরিবর্তন হয়। তো এখানে অ্যান্সারে কি কোনোটা আছে দেখো তো? বৃষ্টিপাত, বাষ্পীভবন, অগ্নুৎপাত। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, নিচের কোনটি পাত সঞ্চালনের কারণ নয়? পাত সঞ্চালনের কারণ আছে টোটাল 10টি, তার মধ্যে কারণ নয় হচ্ছে সংঘর্ষ। সংঘর্ষ পাত সঞ্চালনের কোনো কারণ নয়। ঠিক আছে, ঠিক আছে, সংঘর্ষ পাত সঞ্চালনের কোনো কারণ নয়। আচ্ছা, ভূপৃষ্ঠের প্লেটের গতির কারণ হিসেবে কয়টি বিষয়কে সম্পৃক্ত করা হয়? যেটা বললাম, ভূপৃষ্ঠে প্লেটের গতির কারণ হিসেবে 10টি বিষয়কে সম্পৃক্ত করা হয়। ঠিক আছে, 35, 36। আচ্ছা, ক চিহ্নিত স্তরের গভীরতা কত? দেখো, ক যে স্তরটা আছে এটা হচ্ছে মেঘ বৃষ্টি সংঘটিত হয়। তো মেঘ বৃষ্টি কোথায় সংঘটিত হয়? মেঘ বৃষ্টি সংঘটিত হয় হচ্ছে কি আমার ট্রোপোস্ফিয়ারে। ট্রোপোস্ফিয়ারে মেঘ বৃষ্টি সংঘটিত হয় এবং এটার গভীরতা কত? 0 থেকে 16 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, আর যেটা আছে খ কি বেতার তরঙ্গ। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোথায়? আয়োনোস্ফিয়ারে। আয়োনোস্ফিয়ার। এবং অতিবেগুনি রশ্মি শোষণ করে কে আমার? এটা হচ্ছে কি করে? ওজোনোস্ফিয়ার। ওজোনোস্ফিয়ার। ঠিক আছে, আচ্ছা, তো এটা 0 থেকে 16। তো পরেরটা প্রশ্ন করছে কি আমার উদ্দীপকের খ ও গ, তার মানে খ হচ্ছে কি আমার আয়োনোস্ফিয়ার, গ হচ্ছে কি ওজোনোস্ফিয়ার। এর ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে কি তাপমাত্রা বৃদ্ধি পায়, জলীয় বাষ্পের উপস্থিতি রয়েছে জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে তুমি প্রাথমিক অবস্থায় উঠতে থাকলে কি হয়? তাপমাত্রা কি হয়? কমতে থাকে। তো যে স্ট্র্যাটোস্ফিয়ার আছে, স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে যে স্ট্র্যাটোপজ আছে, দেখো প্রথমে হচ্ছে আমার ট্রোপোস্ফিয়ার, ট্রোপোপজ, তারপরে এই যে স্ট্র্যাটোস্ফিয়ার যে আমাদের আছে, কি আছে? স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের পরে একটা অংশ আছে যেটা হচ্ছে আমার কি স্ট্র্যাটোপজ। স্ট্র্যাটোপজ, এই স্ট্র্যাটোপজে কি হয়? তাপমাত্রা স্থির হয়ে যায়। এই স্ট্র্যাটোপজের পরে তুমি যখন উপরের দিকে উঠতে থাকবা তখন তাপমাত্রা কি হবে? ধীরে ধীরে বাড়তে থাকবে। সুতরাং তাপমাত্রা বৃদ্ধি পায়, কথাটা সঠিক। 2 নম্বর হচ্ছে জলীয় বাষ্পের উপস্থিতি নাই, অত উপরে জলীয় বাষ্পের উপস্থিতি থাকে না। 3 হচ্ছে কি জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ জীবজগতের জন্য? এই যে তোমার বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়োনোস্ফিয়ার, এই বেতার তরঙ্গ জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ওজোনোস্ফিয়ার। ধরো সূর্য থেকে যে রশ্মিটা পৃথিবীতে আসে, এটা অতিবেগুনি রশ্মি, এটাও যদি সরাসরি আসতো এটা মানুষের ক্ষতির কারণ হইতো বা জীবজগতের ক্ষতির কারণ হইতো। এই ওজোনোস্ফিয়ার কি করে? ওই যে রশ্মিটা আসে সেটা শোষণ করে নেয়, ফলে পরবর্তীতে পৃথিবীতে যে তাপমাত্রাটা আছে এটা মোটামুটি একটা সহনীয় পর্যায়ে আসে। সুতরাং এটার অ্যান্সার হবে কি 1 এবং 3। ক্লিয়ার? আচ্ছা, বায়ুতে অক্সিজেনের হার কত? 21%। বায়ুতে অক্সিজেনের হার কত শতকরা? 21%। ঠিক আছে, বায়ুতে অক্সিজেনের হার কত? 21%। ঠিক আছে, আচ্ছা, বায়ু দূষক গ্যাস কোনটি? সবসময় মনে রাখবা এই যে সালফার ডাইঅক্সাইড আছে, ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড সবসময় হচ্ছে বায়ু দূষক গ্যাস। হ্যাঁ, এই সালফার ডাইঅক্সাইড আবর্জনা পোড়াইলে, কয়লা পোড়াইলে, ইট ভাটার ধোয়া থেকে, কলকারখানা থেকে কি হয়? সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই সালফার ডাইঅক্সাইড হচ্ছে কি আমার বায়ু দূষক গ্যাস। ঠিক আছে, আর যে তোমার অ্যাসিড বৃষ্টি নামে একটা কথা আছে তোমাদের বইতে,
যদি তোমাকে কখনো বলে অ্যাসিড বৃষ্টি কোন গ্যাসের প্রভাবে হয়, তখন কিন্তু তোমাকে অ্যান্সার দিতে হবে কি সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে? আচ্ছা, পৃথিবীর সৌর পর্দা কোনটি? সৌর পর্দা কোনটি বলতে পারবা কেউ? দেখি বলো তো, 40-এ কি হবে? পৃথিবীর সৌর পর্দা কোনটি? দেখি বলতে পারো কিনা কেউ? 39-এ ডি, 39-এ ডি। আচ্ছা, 40-এ কি হবে বলো? পৃথিবীর সৌর পর্দা কোনটি বলো? 40-এ সি, ওজোনোস্ফিয়ার। হ্যাঁ, এই যে ওজোন স্তরটি আছে, এটা কি আমার পৃথিবীর সৌর পর্দা, কেননা এটা সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি কি করে? শোষণ করে। আচ্ছা, সরি, বায়ুমণ্ডলের কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক? বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক বলো তো? নাইট্রোজেন। বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কি আমার সর্বাধিক। এগুলো ইজি, তোমরা পারবা। আচ্ছা, বায়ু দূষণের প্রভাবে কি কি ঘটে? সালোক সংশ্লেষণে ব্যাঘাত ঘটে, কথা সত্য। বায়ু দূষণের প্রভাবে সালোক সংশ্লেষণে ব্যাঘাত ঘটে। মানবদেহে অক্সিজেন গ্রহণ বৃদ্ধি হয়, কথাটা কি সঠিক? না। বায়ু যদি দূষিত হয়, দূষিত বায়ু মানে বাতাসে যে সকল উপকারী বায়ু আছে সেগুলোর কি হয়? ঘাটতি হয়। তো যখনই ঘাটতি হইতেছে তখন অক্সিজেন কিন্তু কমে যাচ্ছে, আর যেহেতু অক্সিজেন কমে যাচ্ছে সেহেতু মানবদেহে অক্সিজেনের গ্রহণ বৃদ্ধি পাবে না। তৃতীয়তে কি বলছে? অ্যাসিড বৃষ্টি সংঘটিত হয়। এটা কথাটা সঠিক। সুতরাং এটার অ্যান্সার হবে কি বি, 1 এবং 3। ক্লিয়ার? আচ্ছা, বায়ুমণ্ডলের কোন অংশে তাপমাত্রা স্থির থাকে? বল, বায়ুমণ্ডলের কোন অংশে তাপমাত্রাটা স্থির থাকে? তোমাদেরকে একটু আগে বললাম যে স্ট্র্যাটোস্ফিয়ার আছে, স্ট্র্যাটোস্ফিয়ারের পরে যে স্ট্র্যাটোপজ আছে সে অঞ্চলে কি থাকে? আমার বায়ুমণ্ডলের তাপমাত্রা স্থির থাকে। আচ্ছা, এটা অ্যান্সার হবে কি স্ট্র্যাটোপজ। স্ট্র্যাটোপজে কি হয়? বায়ুমণ্ডলের তাপমাত্রা স্থির থাকে। 43-এ সি অ্যান্সার দিয়েছে একজন, সঠিক উত্তর। আচ্ছা, বায়ু দূষণের কারণ হলো, বায়ু দূষণের কি কি কারণ আছে? এগুলো অনুধাবনমূলক, তোমরা পারবা। গাছপালা আগুনে পোড়াইলে, গাছপালা যদি তুমি আগুনে পোড়াও তাহলে বায়ু দূষণ হবে, এটা স্বাভাবিক। তেজস্ক্রিয় পদার্থ নির্গমন হইলেও কি হবে? বায়ু দূষণ হবে। এবং কি প্রাকৃতিক গ্যাস উত্তোলন করলে বায়ু দূষণ হবে না। সুতরাং এটার অ্যান্সার হবে কি 1 এবং 2। আচ্ছা, বায়ুতে অক্সিজেনের শতকরা হার কত? বায়ুতে অক্সিজেনের শতকরা হার কত? 45। দেখি বলো তো, বায়ুতে অক্সিজেনের শতকরা হার কত? মোটামুটি কয়েকটা হার আছে, এটা মনে রাখবো। অক্সিজেনেরটা মোটামুটি প্রায়ই আসে। বায়ুতে অক্সিজেনের হার হচ্ছে কত? 21%। ঠিক আছে? তোমরা যারা যারা লাইভটা দেখতেছো একটু শেয়ার করে দিও, যাতে বেশিরভাগ সংখ্যক বা বেশি সংখ্যক শিক্ষার্থীরা উপকৃত হয়। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, 46, বায়ু দূষণ প্রতিরোধে কার্যকারী হলো বনায়ন কার্যক্রম জোরদার করা, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধি করা। না, জীবাশ্ম জ্বালানি পোড়াইলে কি হয়? বায়ু দূষণ আরো বেশি বেশি পরিমাণে হয়। যানবাহন থেকে দূষিত গ্যাস নির্বাহন করা। সুতরাং অ্যান্সার হবে কি 1 এবং 3। ঠিক আছে? 45 এটি। আচ্ছা, পরেরটাই কি আছে? কলকারখানার ধোঁয়া থেকে নির্গত হয় কোনটি? কার্বন। কার্বন মানে কি? কার্বন ডাইঅক্সাইড। সুতরাং এটা কি? কলকারখানার ধোঁয়া থেকে কোনটা নির্গত হয়? কার্বন ডাইঅক্সাইড, বা হচ্ছে কি কার্বন। আচ্ছা, স্বাভাবিক অবস্থায় কত মিটার উচ্চতায় 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়? দেখো, তোমাদের যেটা বললাম যে ভূপৃষ্ঠ থেকে তুমি যতই উপরের দিকে যাবা তাপমাত্রা কত কি হইতে থাকবে? হ্রাস হইতে বা তাপমাত্রা কমতে থাকবে। তো যখন তুমি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে আস্তে আস্তে উঠবা, তো মোটামুটি তুমি 156 মিটার উঁচুতে যেয়ে দেখবা তোমার তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেয়েছে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, দেখো এই আরেকটা কনসেপচুয়াল জিনিস চলে আইছে। দেখো দেখো, সবাই মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও। কি বলছে? দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়? এই যে পশ্চিমা বায়ু, আচ্ছা, বায়ু আছে 2 প্রকার। একটা হচ্ছে কি আমার অয়ন বায়ু, মনে রাখবা। একটা হচ্ছে আমার কি অয়ন বায়ু, বা হচ্ছে কি বাণিজ্য বায়ু। অয়ন বা বাণিজ্য বায়ু,
এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার আছে কি আমার প্রত্যয়ন বা হচ্ছে কি পশ্চিমা। দুইটা কথা মনে রাখতে হবে, কোন দিকে প্রবাহিত হয়, কোন দিক থেকে প্রবাহিত হয়। ঠিক আছে, দেখো কি বলছে, দক্ষিণ গোলার্ধে। আচ্ছা, গোলার্ধ যদি আমরা চিহ্নিত করি, এই মনে করো আমার পৃথিবী। ঠিক আছে, পৃথিবীতে এটা হচ্ছে আমার উত্তর দিক, এটা হচ্ছে আমার দক্ষিণ দিক। এই দিকে যদি আমরা ভাগ করি, এদিকে হচ্ছে পূর্ব, এদিকে হচ্ছে পশ্চিম। গোল অর্ধ মানে এই যে দক্ষিণ দিক, এই দক্ষিণ গোলার্ধে কি বলছে আমার, এই দক্ষিণ গোলার্ধে কি হয়, পশ্চিমা বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়। এই যে যে পশ্চিমা বায়ু বা হচ্ছে প্রত্যয়ন বায়ু, এইটা সবসময় মনে রাখবা উত্তর পশ্চিম এবং কি হয় দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। ঠিক আছে, এই পশ্চিমা বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়, উত্তর উত্তর পশ্চিম এবং কি দক্ষিণ পশ্চিমে। ঠিক আছে, তো দেখো কোন দিক থেকে, এই যে দক্ষিণ গোলার্ধে কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে, এই যে এই দিক থেকে। ঠিক আছে, ঠিক আছে, দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে, উত্তর পশ্চিম থেকে। ঠিক আছে, উত্তর পশ্চিম থেকে। ঠিক আছে, আচ্ছা, উদ্দীপকের বৃষ্টিপাত কোন ধরনের, এটা কি বলতে পারবা কেউ? কোন ক্ষেত্রে 166 দেওয়া আছে ভাইয়া, তুমি প্রশ্নে, ঠিক আছে, প্রশ্নে অ্যাপ্রোপ্রিয়েট যেটা, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটা এটাই থাকবে। প্রশ্নে কখনো ক্লাস হবে না যে 156 নাকি 166, তুমি যে কোনো একটা অ্যান্সারই থাকবে কাছাকাছি, যেটা থাকবে সেটাই দিয়ে দেবা। তো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে 156। 156 আসলে পরীক্ষায় খাতায় 156 অ্যান্সার করে দেবা। ঠিক আছে, আচ্ছা 50, 50-এ কি 50-এ ডি, এটা হচ্ছে কি শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। তো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের ক্ষেত্রে জেনারেলি কি হয়, ধরো এরকম আমার পর্বত আছে। ঠিক আছে, পর্বতের দুইটা সাইড থাকে, একদিক থেকে আমার কি বায়ু প্রবাহিত হয়, একদিক থেকে হচ্ছে কি আর্দ্র বায়ু প্রবাহিত হয়। আর্দ্র বায়ু, এই আর্দ্র বায়ু কি করবে, পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে উপরের দিকে চলে যাবে, উপরের দিকে গিয়ে এখানে কি করবে, মেঘ সংগঠন করবে এবং এই অঞ্চলে কি হবে, আমার বৃষ্টিপাত হবে। যেহেতু এই অঞ্চলে বৃষ্টিপাত হবে, সেহেতু এই অঞ্চলে গাছপালা বেশি জন্মাবে এবং এই অঞ্চলটার নাম হবে কি প্রতিবাদ পার্শ্ব। অঞ্চলটার নাম হবে কি প্রতিবাদ, প্রতিবাদ। আর এই পাশে হচ্ছে কি উষ্ণ বায়ু প্রবাহিত হয়। যেহেতু এই পাশে উষ্ণ বায়ু প্রবাহিত হয়, সেহেতু এই পাশে কোনো প্রকার কোনো বৃষ্টিপাত হবে না। যেহেতু বৃষ্টিপাত হয় না, সেহেতু এটাকে আমরা কি বলবো, বৃষ্টিচ্ছায় অঞ্চল। আর এই পাশে যেহেতু বৃষ্টিপাত হয়, এই পাশটাকে আমরা কি বলবো, বৃষ্টিপাত অঞ্চল। এটা বৃষ্টিচ্ছায় অঞ্চল, বৃষ্টিপাত অঞ্চল, এটা প্রতিবাদ পার্শ্ব এবং এই পার্শ্ব আমার কি অনুবাদ পার্শ্ব। এবং এই প্রকার বৃষ্টিপাতকে আমরা কি বলি, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। কি বলা হয়, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। ক্লিয়ার? ভাইয়া 49 বুঝি নাই, আমার শুধু মনে হচ্ছে দক্ষিণ পশ্চিম। 49 না, আচ্ছা দেখো 49 হচ্ছে কি দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়। দক্ষিণ গোলার্ধে পশ্চিমা বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়, এটা হচ্ছে কি উত্তর দক্ষিণ থেকে এইদিকে প্রবাহিত হয়। এটা হচ্ছে ক্লিয়ার হিসাব। আর উত্তর পূর্ব দিক থেকে এবং দক্ষিণ পূর্ব দিক থেকে যে বায়ুটা প্রবাহিত হয় সেটা হচ্ছে কি অয়ন বায়ু। অয়ন বায়ু, ঠিক আছে, অয়ন বা বাণিজ্য বায়ু। আচ্ছা, এবার কি উদ্দীপকের বৃষ্টিপাতের বৈশিষ্ট্য কি, মানে উদ্দীপকের যে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত দেখাইছে এটার কি কি বৈশিষ্ট্য আছে আমরা বলছি, বৃষ্টির ছায়া অঞ্চলের সৃষ্টি। দেখো আমরা বলছি বৃষ্টির ছায়া অঞ্চলের সৃষ্টি হয়েছে। 2 নম্বরে কি পর্বতের প্রতিবাদ ঢালে হয়, মানে বৃষ্টিপাতে কোথায় হয়, এই যে যে প্রতিবাদ যে ঢাল, এই প্রতিবাদ ঢালে বৃষ্টি হচ্ছে। 3 নম্বরে কি বলছে,
দিনের সূর্যতাপে প্রবাহিত, দিনের সূর্যতাপে এটা প্রভাবিত না। সুতরাং আমার অ্যান্সার হবে কি 1 এবং 2। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার কিনা বলো। সবার ক্লিয়ার কিনা বলো। মোটামুটি এ পর্যন্ত সবার 100% ক্লিয়ার হয়েছে কিনা বলো। আচ্ছা, পৃথিবীর অনেক অঞ্চলে সারা বছর প্রায় প্রতিদিন বিকালে এক ধরনের বৃষ্টিপাত হয়। আবার মধ্য অক্ষাংশে শীতল ও উষ্ণ বায়ু মুখোমুখি উপস্থিত হয়ে অন্য এক ধরনের বৃষ্টিপাত ঘটায়। 52 কি বলেছে? উদ্দীপকে ইঙ্গিতকৃত দ্বিতীয় বৃষ্টিপাতের নাম কি? আচ্ছা, দ্বিতীয় বৃষ্টিপাতটা কি দেখো তো একটু। মধ্য অক্ষাংশে শীতল ও উষ্ণ বায়ু, শীতল কি উষ্ণ বায়ু মুখোমুখি উপস্থিত হয়ে অন্য এক ধরনের বৃষ্টিপাত ঘটায়। তো এখানে বেসিক্যালি কি হয়, একদিক থেকে আসে আমার কি শীতল বায়ু, উষ্ণ বায়ু, সরি, এই দিক থেকে আসে হচ্ছে কি আমার উষ্ণ বায়ু, উষ্ণ বায়ু, এবং অপর প্রান্ত থেকে আমার কি আসে শীতল বায়ু, এটা আমার কি শীতল। কি হয় এখানে কাহিনী, কি হয় কাহিনী এখানে? আমরা জানি উষ্ণ বায়ু কি হালকা, ঠিক আছে, আর শীতল বায়ু কি ভারী। তো যখন শীতল বায়ু এসে উষ্ণ বায়ুকে ধাক্কা দিবে, তখন এই উষ্ণ বায়ু হালকা হয়ে উপরে যে জলীয় বাষ্পের ন্যায় মেঘে পুঞ্জীভূত হবে। ফলে এখান থেকে কি হবে, আমার বৃষ্টিপাত হইতে থাকবে। ঠিক আছে, তো যখন এখান থেকে বৃষ্টিপাত হবে, সেই বৃষ্টিপাতকে আমরা কি বলতেছি? বায়ু প্রাচীরজনিত বৃষ্টিপাত। কেননা এই যে বায়ুর একটা দুইটা প্রাচীর সৃষ্টি হয়েছে, এবং যেহেতু প্রাচীর সৃষ্টি হয়েছে, তার ফলে কিন্তু আমার বৃষ্টিপাতটা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে 53 নাম্বার। আচ্ছা, দু ধরনের বৃষ্টিপাতের মধ্যে বৈসাদৃশ্য। আচ্ছা, দ্বিতীয় যে বৃষ্টি সেটা তো আমরা জানলাম বায়ু প্রাচীরজনিত। প্রথম বৃষ্টিপাতটা কি? পৃথিবীর অনেক অঞ্চলে সারা বছর প্রায় প্রতিদিনই বিকেলে এক ধরনের বৃষ্টিপাত হয়। তো সারা বছর যে বৃষ্টিপাতটা হয় সবসময় মনে রাখবা, এটা হচ্ছে কি আমার পরিচলন বৃষ্টি। সারা বছর যে বৃষ্টিপাতটা হয় সেটা হচ্ছে আমার কি পরিচলন বৃষ্টি। এবং অনেক অঞ্চলে, কোন অঞ্চলে হয় এই বৃষ্টিটা? হয় আমার কি নিরক্ষীয় অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে। তার মানে আমরা কি পাইলাম? যে সকল অঞ্চলে সারাদিন বৃষ্টিপাত হয় বা প্রায় প্রতিদিনই বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতটা হচ্ছে আমার কি পরিচলন বৃষ্টি। ঠিক আছে, এই পরিচলন বৃষ্টিটা হয় কোথায়? নিরক্ষীয় অঞ্চলে। এবং দ্বিতীয় যে বৃষ্টিটা পাইলাম আমরা, এই বৃষ্টিটা হচ্ছে কি আমার বায়ু প্রাচীরজনিত বৃষ্টি। এই দুইটা বৃষ্টিপাতের মধ্যে বৈসাদৃশ্য রয়েছে কি কি ক্ষেত্রে? ভৌগোলিক অবস্থানে। হ্যাঁ, কেননা তোমার শৈলোৎক্ষেপ বায়ু প্রাচীরজনিত বৃষ্টিপাত যে অঞ্চলে হয়, সে অঞ্চলে পরিচলন বৃষ্টি হয় না। দ্বিতীয়তে কি বলছে? উদ্ভিজ্জের প্রকৃতিতে। হ্যাঁ, উদ্ভিজ্জের প্রকৃতি এক এক অঞ্চলে এক এক রকম। কেননা তোমাদের পরিচলন বৃষ্টিটা হইতেছে এটা হচ্ছে কি নিরক্ষীয় অঞ্চলে। নিরক্ষীয় অঞ্চলের বৃষ্টির সাথে যে অঞ্চলে বায়ু প্রাচীরজনিত বৃষ্টি হয় সেখানে উদ্ভিদের প্রকৃতি মিলবে না। তৃতীয় কি বলছে? বজ্র সহ বৃষ্টিপাত, এটা হবে না। সুতরাং 53 আমার অ্যান্সার হবে কি 1 এবং 2। 1 এবং 2, এ নাম্বার 1 এবং 2। ক্লিয়ার? আচ্ছা, উদ্দীপকের খ বায়ু প্রবাহটি দেখো। এই যে খ একটা বায়ু প্রবাহিত হচ্ছে, খ বায়ুটা প্রবাহিত হচ্ছে কোন দিক থেকে? উত্তর পূর্ব দিক থেকে। উত্তর পূর্ব দিক থেকে যে বায়ুটা প্রবাহিত হয় সেই বায়ুর নাম হচ্ছে কি বাণিজ্য বায়ু, এবং এর আরেক নাম কি আমার অয়ন বায়ু। ঠিক আছে, অয়ন বায়ু বা এর অপর নাম কি বাণিজ্য বায়ু। আচ্ছা, উদ্দীপকের ক খ বায়ু প্রবাহের সাধারণ বৈশিষ্ট্য কোনটি? আচ্ছা দেখো, ক বায়ু এটা হচ্ছে উত্তর দক্ষিণ। এই যে যে অঞ্চলটা, এই অঞ্চলটার নাম কি? কেউ কি তোমরা বলতে পারবা? এই যে খ যে অঞ্চলটা, এই অঞ্চলটা, এই অঞ্চলটা এবং এই অঞ্চলটার নাম কি তোমরা কেউ বলতে পারবা? ক অঞ্চলের নাম কি আর খ অঞ্চলের নাম কি তোমরা কেউ বলতে পারবা? দেখি বলো তো, ক অঞ্চলের নাম কি বলো? ক অঞ্চলের নাম কি বলো?
ক অঞ্চলের নামটা কি বলো বলো বলো। এই যে ক অঞ্চলটা আর যে খ অঞ্চলটা, এই অঞ্চল দুইটার নাম কি দেখি তোমরা বলতে পারো কিনা, দেখি বলো তো। কোন অঞ্চলটার কোন নাম দেখি তোমরা বলতে পারো কিনা বলো। ক অঞ্চল আর খ অঞ্চলের নাম কি? আচ্ছা, নিরক্ষীয় অঞ্চল। এই যে যে খ অঞ্চলটা, এটা হচ্ছে আমার কি নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয়। আর ক অঞ্চলটা আমি বলে দিচ্ছি, মোরসালিন বলতে পারছো, থ্যাংক ইউ। এটার নাম হচ্ছে কি আমার মেরু অঞ্চল, মেরু অঞ্চল। আচ্ছা, কি হয় এখান থেকে বায়ু কি হয় দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়, দক্ষিণ পশ্চিম। দেখো এই বায়ুটা আসতেছে, এসে কি এই দিকে প্রবাহিত হয়ে যাচ্ছে না? আর এই যেটা চারটা অংশ, এটা চারটা দিক আছে, এটা কি দক্ষিণ পশ্চিম দিক, এই দিকটা কি আমার দক্ষিণ পূর্ব দিক, এই দিকটা হচ্ছে আমার উত্তর পূর্ব দিক, এই দিকটা হচ্ছে উত্তর পশ্চিম দিক। এই যে চারটা দিকে আমরা ভাগ করতে পারতেছি, এই চারটা দিকের কথা সবসময় মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, কি হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে, কথা সত্য। ডান দিকে বেঁকে যাচ্ছে, ডান দিকে বেঁকে গেছে, কথা সত্য। সম উষ্ণতা বিশিষ্ট, কথা হচ্ছে সম উষ্ণতা বিশিষ্ট না। আমরা জানি কি মেরু অঞ্চলে কি বরফ পড়ে, মেরু অঞ্চল কি ঠান্ডা, সুতরাং এইখান থেকে যে বায়ুটা আসবে সেটা কি আর্দ্র, আর্দ্র না সরি, সেটা হচ্ছে শুষ্ক, সেটা হচ্ছে শুষ্ক ও ঠান্ডা, এটা হবে কি শুষ্ক ও ঠান্ডা। এবং এটা আমার কি নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল আমরা জানি সূর্যের তাপ অত্যন্ত বেশি পরিমাণে পড়ে। তো যেহেতু সূর্যের তাপ এখানে বেশি পরিমাণে পড়ে, সেহেতু এখানের বায়ু হবে কি উষ্ণ, এটা হবে কি শুষ্ক ঠান্ডা, এটা হবে কি উষ্ণ আর্দ্র। সুতরাং বায়ু প্রবাহের সম উষ্ণতা বিশিষ্ট না। সুতরাং অ্যান্সার হবে কি 1 এবং 2। জিনিসটা ঠিকমতো ক্লিয়ার বুঝছো কিনা বলো। নিরক্ষীয় অঞ্চল, দেখো জিনিসটা সবাই ঠিকমতো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো। আচ্ছা, উপক্রান্তীয় উচ্চচাপ এলাকায়, উপক্রান্তীয় উচ্চচাপ কোথায়, উপক্রান্তীয় উচ্চচাপ কোথায়? মনে করো এই হচ্ছে আমার পৃথিবী, তোমাদের চাপ বলয়গুলো আমি একটু দেখাই দিই। এই যে যে মাঝখানে আছে, এটা হচ্ছে আমার কি নিরক্ষীয় নিম্নচাপ, নিম্নচাপ। আর এই যে যে অঞ্চলটা আছে, হ্যাঁ, নিরক্ষীয় অঞ্চলের পরে এই যে যে ফাঁকা অঞ্চলটা আছে, এইটা হচ্ছে আমার কি উপক্রান্তীয় অঞ্চল, উপক্রান্তীয়। এই উপক্রান্তীয় উচ্চচাপ এলাকায়, তার মানে উপক্রান্তীয় উচ্চচাপ এলাকায় কি হয়, পৃথিবীর অধিকাংশ মরুভূমির অবস্থান। এই উপক্রান্তীয় উচ্চচাপ এলাকায় কি পৃথিবীর অধিকাংশ মরুভূমির অবস্থান। বায়ুর আনুভূমিক প্রবাহ কম। আচ্ছা, এই জিনিসটা একটু বোঝার আছে, আনুভূমিক প্রবাহটা অ্যাকচুয়ালি কি। আমি তোমাদেরকে বলেছিলাম আনুভূমিক প্রবাহ হচ্ছে এই দিক এবং এই দিকে, আর উলম্ব প্রবাহ হচ্ছে এই দিক এবং এই দিকে। তো এই অঞ্চলে আনুভূমিক বায়ু প্রবাহ কম, কিন্তু উলম্ব বায়ু প্রবাহ বেশি কেন? এটা কি প্রশ্ন জাগে মনে? চলো দেখি কেন কম। তো হয় কি ব্যাপারটা, এই যে যে নিরক্ষীয় অঞ্চল, হ্যাঁ, এই নিরক্ষীয় অঞ্চলে কি হয়, নিরক্ষীয় অঞ্চলে সূর্যের তাপ কি হয় অত্যন্ত বেশি পরিমাণে পড়ে। কেননা সূর্য থেকে এই অঞ্চলে একদম সরাসরি কি হয়, সূর্যের আলো আসে। সূর্য থেকে এই অঞ্চলে একদম সরাসরি সূর্যের আলো আসে। তো যখন এই অঞ্চলে সরাসরি সূর্যের আলো আসতেছে, তখন এইখানের যে বায়ুটা আছে, এটা কি হচ্ছে আমার উষ্ণ, উষ্ণ বা কি হচ্ছে উত্তপ্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো যখন উষ্ণ বা উত্তপ্ত হয়, তোমরা সবসময় মনে রাখবা উষ্ণ উত্তপ্ত বায়ুর ধর্ম হচ্ছে এরা সবসময় উপরের দিকে উঠে যায়। মানে কোন অঞ্চলে যদি বায়ু উষ্ণ হয়ে যায় বা গরম হয়ে যায়, সেটা উপরের দিকে উঠে চলে যাবে। এই তোমরা যখন বাষ্পীভবন কথাটা দেখছো না, পানি যখন গরম হয় উপরের দিকে বাষ্প হয়ে উঠে যায়, বায়ুর ক্ষেত্রেও ব্যাপারটা তেমনই। যখন উষ্ণ হবে তখন বায়ু উপরের দিকে উঠে যাবে। তো যখন বায়ু উপরের দিকে উঠে যাচ্ছে, তখন বায়ুর গতিটা হচ্ছে কি আমার এই দিক, উপর এবং নিচে উলম্ব বরাবর। সুতরাং আনুভূমিক বা পাশাপাশি বায়ুর কোনো গতি কিন্তু থাকতেছে না। ঠিক এই কারণে কি হয়, বায়ুর আনুভূমিক প্রবাহ হয় কি কম। আর এখানে কি হয়,
প্রক্রান্ত হচ্ছে পৃথিবীর অধিকাংশ মরুভূমি, বায়ু মরুভূমি কম, স্বল্প পরিমাণ বৃষ্টিপাত হয়। সুতরাং অ্যান্সার হবে কি 1 2 3, তিনটাই সঠিক। ক্লিয়ার? দেখো বুঝছো কিনা, ক্লিয়ার কিনা বলো। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, পরেরটা কি আছে? সব থেকে উঁচুতে গঠিত মেঘ কোনটি? সব থেকে উঁচুতে গঠিত মেঘ কোনটি, দেখি এটা বলতে পারো কিনা। আচ্ছা, সবচেয়ে উঁচুতে যে মেঘটা গঠিত হয় সেটা হচ্ছে কি পালক মেঘ। হ্যাঁ, আর স্তর মেঘটা কি? স্তর মেঘটা হচ্ছে কি সব থেকে নিচে, সব থেকে নিচে। আর পুঞ্জ মেঘ কি করে? পুঞ্জ মেঘ হচ্ছে আমার নির্মল আবহাওয়া নিশ্চিত করে, নির্মল আবহাওয়া, নির্মল আবহাওয়া নির্দেশ করে। ঠিক আছে? 56 এডি, 56 কোনটা? 56 এডি সঠিক। 57 অ্যান্সার হচ্ছে পালক মেঘ। 58 কি? কোনটি আবহাওয়ার উপাদান নয়? অক্ষাংশ, অক্ষাংশ আবহাওয়ার কোনো উপাদান নয়। ক্লিয়ার? আচ্ছা, ক অঞ্চলের বায়ু প্রবাহের নাম। আচ্ছা, ক এটা হচ্ছে আমার কি অঞ্চল? দেখি তোমরা বলো তো, ক অঞ্চল কোন অঞ্চল? ক অঞ্চল তো নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল। এই নিরক্ষীয় অঞ্চলে বায়ু প্রবাহের নাম হচ্ছে অয়ন বায়ু। হ্যাঁ, এই অয়ন বায়ুর অন্য নাম কি, বা অয়ন বায়ুকে আর কি নামে আমরা ডাকতে পারি? দেখি কে কে বলো। শেষে একটা থ্যাংক ইউ বাবা, বলো এই অয়ন বায়ুর অপর নাম কি? অয়ন বায়ুর অপর নাম কি বলো। এই অয়ন বায়ুর অপর নাম কি? দেখি কে বলতে পারো। দেখি 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 দেখি। পানি দিন তো। এই রকি, বাণিজ্য বায়ু, বাণিজ্য বায়ু, বাণিজ্য বায়ু। তো তোমরা যারা যারা অ্যান্সার দিছো সবাইকে থ্যাংক ইউ। এই অয়ন বায়ুর অপর নাম হচ্ছে কি আমার? বাণিজ্য বায়ু। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, আরেকটা প্রশ্ন করি। এই অয়ন বায়ুর বিপরীত এক ধরনের বায়ু আছে, সেই বায়ুটার নাম কি? অয়ন বায়ুর বিপরীত বা অয়ন বায়ুর অপোজিট আরেক ধরনের বায়ু আছে, সেই বায়ুটার নাম কি বলো। অয়ন বায়ুর বিপরীত বায়ুকে কি বায়ু বলে বলো। সেটাকে বলা হচ্ছে কি আমার? প্রত্যয়ন, প্রত্যয়ন বায়ু। ঠিক আছে? আচ্ছা, দেখো সেটা কি বলছে? ক অঞ্চলের বায়ু প্রবাহের বৈশিষ্ট্য। এই ক অঞ্চলে বায়ু প্রবাহের কি বৈশিষ্ট্য আছে? উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, ক অঞ্চলের বায়ু প্রবাহের বৈশিষ্ট্য কি? উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত। আচ্ছা, উত্তর পূর্ব দিক থেকে, কারণ এটা উত্তর পূর্ব, এটা কি দক্ষিণ পূর্ব। এই ক অঞ্চলে যে বায়ুটা প্রবাহিত হয় সেটা হচ্ছে কি আমার? অয়ন বায়ু। অয়ন বায়ুর বৈশিষ্ট্য হচ্ছে এটা কোন দিক কোন দিক থেকে প্রবাহিত হয়? উত্তর পূর্ব দিক থেকে, আর হচ্ছে দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। দেখো কি বলছে, উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত, কথা সত্য। দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত, কথা সত্য। এটাকে কি বলা হয়? বাণিজ্য বায়ু বলা হয়, কথা আমার সত্য। তার মানে এটার অ্যান্সার হবে কি 1 2 ও 3, তিনটাই সঠিক। ক্লিয়ার? সাকিব হাসান বলছিল প্রত্যয়ন বায়ু, ভেরি গুড। দেখো এটা ক্লিয়ার। আচ্ছা, সমুদ্র পৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুর তাপমাত্রা সাধারণত কি হইতে থাকে? কমতে থাকে। সমুদ্র পৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুর তাপমাত্রা সাধারণত কি হইতে থাকে? কমতে থাকে। 60 ঘ 61 কি বলো? সমুদ্র পৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুর তাপমাত্রা কি হইতে থাকে? কমতে থাকে।
আরে সেই স্পাইডারম্যানের মতো গ্র্যাব করে ফেলছি ফোন। আচ্ছা, বিভিন্ন স্থানের জলবায়ুর ভিন্নতার কারণ কি হয়? বিভিন্ন অঞ্চলে জলবায়ুর ভিন্নতার কারণ অক্ষাংশগত অবস্থান। অক্ষাংশগত অবস্থান, পৃথিবীর এক এক অক্ষাংশে আবহাওয়া বা জলবায়ু এক এক রকম, ঠিক আছে? প্রাণীকুলের আধিক্য, প্রাণীকুলের আধিক্যের উপর পৃথিবীর জলবায়ু নির্ভর করে না, সবসময় মনে রাখবা। উচ্চতার প্রভাব, হ্যাঁ উচ্চতার প্রভাব তো অবশ্যই। ধরো পাহাড়ি অঞ্চলের মানুষের বা পাহাড়ি অঞ্চল স্থানের জলবায়ু আর আমাদের মতো এই নিরক্ষীয় অঞ্চলে বা আমাদের মতো নাতিশীতোষ্ণ অঞ্চলের জলবায়ু কিন্তু সমান না, জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, বায়ুতে কিসের উপস্থিতি আর্দ্রতা নির্দেশ করে? 63 নাম্বার, 63তে কি হবে? বায়ুতে কিসের উপস্থিতি আর্দ্রতা আর্দ্রতা নির্দেশ করে, বলতে পারবা কেউ? খুব ইজি, বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি আর্দ্রতা নির্দেশ করে, ঠিক আছে? জলীয় বাষ্পের উপস্থিতি আর্দ্রতা নির্দেশ করে। আচ্ছা, উদ্দীপকে ইঙ্গিতকৃত, এই দেখো সেম কাহিনী, এই যে একদিকে বৃষ্টিপাত হচ্ছে, তোমাদেরকে বলছি এটা বোর্ডে পরীক্ষায় আসার মতো। এটা কি বৃষ্টিপাত আমার? এটা আমরা একটু আগেই পড়ছি, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, ঠিক আছে? আচ্ছা, চিত্রে প্রদর্শিত বৃষ্টিপাতের সাধারণ বৈশিষ্ট্য, এটা কি? এটা কি হয়? তার মানে চিত্রের যে বৃষ্টিপাতটা আছে এটা হচ্ছে আমার কি? শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, ঠিক আছে? এই শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কি হয়? নিরক্ষীয় এলাকায় বেশি হয়, হ্যাঁ। উচ্চভূমির প্রতিবাদ ঢালে হয়, কথা এটা সঠিক, উচ্চভূমির প্রতিবাদ ঢালে হয়, নিরক্ষীয় এলাকায় বেশি হয় না, কেননা নিরক্ষীয় এলাকায় পরিচলন বৃষ্টিপাত বেশি হয়, পরিচলন। তার মানে দ্বিতীয় নম্বরে সমুদ্র নিকটবর্তী পাহাড়ি ঢালে, তার মানে অ্যান্সার হবে কি আমার 2 এবং 3। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, 66 কি? অশ্ব অক্ষাংশ নামে পরিচিত হচ্ছে কোনটা আমার? অশ্ব অক্ষাংশ। উত্তর আটলান্টিকের শান্ত বলয়, এটা হচ্ছে কি অশ্ব অক্ষাংশ নামে পরিচিত, ঠিক আছে? উত্তর আটলান্টিকের শান্ত বলয়। আচ্ছা, এবার আসো পরেরটাই কি? পর্বতারোহীদের জন্য বিপজ্জনক মেঘ কোনটি? আচ্ছা, এইটার অ্যান্সার দাও তো, পর্বতারোহীদের জন্য বিপজ্জনক মেঘ কোনটি, এটার অ্যান্সার দাও, বলো তো। পর্বতারোহীদের জন্য বিপজ্জনক মেঘ কোনটি? 67। পর্বতারোহীদের জন্য বিপজ্জনক মেঘ কোনটি, বলো বলো। পর্বতারোহীদের জন্য বিপজ্জনক মেঘ কোনটি? দেখি বলো তো, পর্বতারোহীদের জন্য বিপজ্জনক মেঘ কোনটি? 67, 67। এ বলছে পালক। 67, পর্বত আরোহীদের জন্য বিপজ্জনক মেঘ কোনটি? পর্বত আরোহীদের জন্য বিপজ্জনক মেঘ কোনটি? দেখি বলো তো। 67তে ডি বলছে সাপরান, ঝড়পুঞ্জ মেঘ। পর্বত আরোহীদের জন্য বিপজ্জনক মেঘ হচ্ছে স্তর মেঘ, ঠিক আছে? স্তর মেঘ যে অঞ্চলে থাকে, সাধারণত পর্বত আরোহীরা যখন পর্বতে উঠে ঠিক তখন কি হয়, স্তর মেঘ কি করে, তাদের উপর মোটামুটি আক্রমণই বলতে পারো। তখন কি হয়, তখন পর্বতে উঠতে উঠতে ওই মেঘের মধ্যে হারায় যায়, ঠিক মতো পথ দেখে দেখে বা পথ ঠিক রেখে উপরে ওঠা খুবই মুশকিল হয়ে যায়। এবং মেঘ যেহেতু কি হয়, ওর মধ্যে পানিপূর্ণ থাকে, সুতরাং পথটাকে কি করে দেয়, একদম পিচ্ছিল করে দেয়। সুতরাং ওইটা কি হয়, পর্বতারোহীদের জন্য খুবই 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 বিপজ্জনক। আচ্ছা, 68, উদ্দীপকের ক চিহ্নিত অঞ্চলটি কোন চাপ বলয়ের অন্তর্গত? আচ্ছা, কই যে ক চিহ্নিত অঞ্চলটি, ক চিহ্নিত অঞ্চলটি কোন চাপ বলয়ের অন্তর্গত? এটা কি? নিরক্ষীয়কে বললাম, এটা হচ্ছে কি আমার নিরক্ষীয়, নিরক্ষীয় নিম্ন চাপ, নিরক্ষীয় নিম্নচাপ। দেখো আছে কিনা, নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল। বুঝো কিনা জিনিসটা, ক্লিয়ারলি বুঝো কিনা বলো। স্তর। আচ্ছা, 69 কি? উদ্দীপকের খ চিহ্নিত অঞ্চলে সৃষ্ট চাপ বলয়ের কারণ হলো এই যে খ চিহ্নিত অঞ্চল, খ চিহ্নিত অঞ্চলে
যে চাপ বলয়টা আছে এটা সৃষ্টির কারণ কি? বায়ুর বিক্ষিপ্ত হওয়া। বায়ু বিক্ষিপ্ত হয়। কেন বিক্ষিপ্ত হয়? এই যে নিরক্ষীয় অঞ্চল থেকে বায়ু উপরের দিকে যাইতে 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 এখানে কি হয়, যেহেতু নিম্নচাপ, বায়ুটা কি থাকে, উষ্ণ থাকে। তো বায়ুটা উপরের দিকে যাইতে যাইতে যখন এই মেরু অঞ্চলের কাছাকাছি চলে আসে, আমরা জানি মেরু অঞ্চলে কি ঠান্ডা বা শীতল আবহাওয়া, তো যখনই মেরু অঞ্চলের কাছাকাছি চলে আসে তখন বাতাস আর উষ্ণ থাকতে পারে না। সুতরাং এটা কি হয়, চারিদিকে বিক্ষিপ্ত হয়ে যায়, চারিদিকে বিক্ষিপ্ত হয়ে যায়। ঠিক আছে, সূর্য থেকে অধিক দূরত্ব এটা কোনো কারণ হইতে পারে না। এক নাম্বার, পৃথিবীর আবর্তন। পৃথিবী যে আবর্তন করতেছে বা পৃথিবী ঘুরতেছে সবসময়, এই চাপটা সব থেকে বেশি এই অঞ্চল এবং এই অঞ্চল ফিল করে। ঠিক আছে, এই হচ্ছে কারণ। সুতরাং অ্যান্সার হবে আমার কি 1 এবং 3। উক্ত চাপ বলয় সৃষ্টির কারণ হচ্ছে কি, বায়ুর বিক্ষিপ্ত হওয়া এবং পৃথিবীর আবর্তন, এই দুইটা সঠিক। ঠিক আছে, আচ্ছা, কোন মহাসাগরের প্রবল বায়ু প্রবাহ গর্জনশীল চল্লিশা নামে পরিচিত? দেখি এটা কে বলতে পারো। গর্জনশীল চল্লিশা, এই যে যেসব, আচ্ছা আমি একটা কথা বলি, এই যে যে সকল নাম আছে, গর্জনশীল চল্লিশা, অশ্বক্ষুরাকৃতি, ঠিক আছে, এই সকল জিনিসগুলা দিয়ে কিন্তু টিচাররা বা এক্সামিনাররা প্রশ্ন করতে খুব বেশি পছন্দ করে। সুতরাং এই সকল জিনিসগুলা কোথায় আছে, কেন আছে, কি জন্যে আছে, এটা একটু গুরুত্ব সহকারে পড়বা, তাহলে তোমার জন্য মোটামুটি ভালো হবে। আচ্ছা, গর্জনশীল চল্লিশা কি? দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এটা সম্পূর্ণ মুখস্থ, এটাতে মোটামুটি তোমার বোঝার বা ট্রিক ইউজ করার কোনো জায়গা নাই, এটা মোটামুটি মুখস্থ করা লাগবে, এ হচ্ছে কাহিনী। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, বাংলাদেশে কালবৈশাখী ঝড় কোন দিক থেকে আসে? বলো, বাংলাদেশে কালবৈশাখী ঝড় কোন দিক থেকে আসে? এটা তো জানা উচিত, দেখি তোমরা বলতে পারো কিনা। বাংলাদেশে কালবৈশাখী ঝড় কোন দিক থেকে আসে? বলো, বাংলাদেশে কালবৈশাখী ঝড় কোন দিক থেকে আসে? তোমাদের জীবনে কালবৈশাখী ঝড় কোন দিক থেকে আসতেছে, এটা কি তোমরা বলতে পারো? বলো। তো ভাইয়া, এইচএসসি নামক কালবৈশাখী ঝড় আমাদের জীবনে ধেয়ে আসতেছে, কোন দিক থেকে ধেয়ে আসতেছে বলো? 71, বলো বলো। বাংলাদেশে কালবৈশাখী ঝড় কোন দিক থেকে আসে? বাংলাদেশে কালবৈশাখী ঝড় আসে মূলত কোন দিক থেকে? উত্তর ও পশ্চিম দিক থেকে। এই যে অ্যাডমিশন নামক যে কালবৈশাখী ঝড়টা তোমাদের জীবনে আসতে চলেছে, এই ঝড়কে যদি তোমরা সঠিকভাবে বা সুন্দরভাবে এড়াইতে চাও বা বেঁচে থাকতে চাও, তাহলে কিন্তু আমাদের ঢাবি বা বিভাগ পরিবর্তন 4.0 কোর্সে ভর্তি হয়ে যাও। আর এখনই যদি ভর্তি হয়ে যাও তাহলে কিন্তু তোমরা মোটামুটি 400 টাকা ছাড় পাবে। ঠিক আছে, আচ্ছা, উত্তর পশ্চিম। আচ্ছা, উদ্দীপকে কোন ধরনের বৃষ্টিপাত দেখানো হয়েছে? আচ্ছা দেখো, উদ্দীপক কি হয়, এই বায়ুটা কি হয়, বায়ুটা নিচের দিকে প্রথমে যায় শুষ্ক বায়ু, পরবর্তীতে কি হয়, উপরে জলীয় বাষ্পের মতো হয়, আবার বৃষ্টিপাত হয়। এটা হচ্ছে কি সাধারণ বৃষ্টি। হ্যাঁ, এটা হচ্ছে সাধারণ, বা আমি যখন একাডেমিকে পড়াইছিলাম পাওয়ার প্লেতে, তখন আমি তোমাদেরকে বলেছিলাম এটা হচ্ছে কি বাংলা বৃষ্টি। বাংলা বৃষ্টির মানে যে বৃষ্টির কথা আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, এই বৃষ্টির অপর নাম হচ্ছে আমার কি পরিচলন বৃষ্টি। ঠিক আছে, এবং এটা মনে রাখবা, এই পরিচলন বৃষ্টিটা হয় হচ্ছে আমার কোথায়, নিরক্ষীয় অঞ্চলে। আর নিরক্ষীয় অঞ্চলে প্রায় প্রতিদিনই এই বৃষ্টিটা হয়। ঠিক আছে, আচ্ছা, উদ্দীপকের বৃষ্টিপাত নিচের কোন জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য? আচ্ছা, যেটা বললাম এটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য, এবং আরেকটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি, এটা কি নিরক্ষীয় অঞ্চলে প্রায় প্রতিদিনই বিকাল থেকে সন্ধ্যার মধ্যে সংঘটিত হয়। ঠিক আছে, আচ্ছা, উদ্দীপকের এ চিহ্নিত অংশটা কোনটি? বলো। এই যে যে সকল মণ্ডল আছে, এই যে এখানে দেখতে পারতেছ, ঠিক আছে, এখানের মধ্যে উষ্ণমণ্ডল কোনটা? উষ্ণমণ্ডল হচ্ছে এই যে যে অঞ্চলটা আছে, এটা হচ্ছে আমার কি উষ্ণমণ্ডল। কেন উষ্ণমণ্ডল? ধরো সূর্য থেকে এই অঞ্চলের দূরত্ব সব থেকে কম, যেহেতু সূর্য থেকে দূরত্ব সব থেকে কম, সেহেতু তাপমাত্রাটাও পাবে বেশি, যেহেতু তাপমাত্রাটা বেশি পায়, সুতরাং এটা কি উষ্ণমণ্ডল। ঠিক আছে, আচ্ছা, এই অঞ্চলটা কি? এই অঞ্চলটা হচ্ছে কি আমার ক্রান্তীয় ক্রান্তীয়। ঠিক আছে, এই অঞ্চলটা ক্রান্তীয়। আর এই যে যে উপরের অংশটা আছে এটা হচ্ছে মেরুমণ্ডল, এবং এর মাঝে যে এই অঞ্চলটা আছে
বা যেটা আমাকে বলছে। সুতরাং এই অঞ্চলটা হচ্ছে বাকি থাকে কোনটা, নাতিশীতোষ্ণ মণ্ডল। কেন নাতিশীতোষ্ণ? কেননা এই অঞ্চলে শীতও নাই খুব বেশি, গরমও নাই খুব বেশি। পৃথিবীর মাঝে এইদিকে হচ্ছে অত্যন্ত গরম, এদিকে হচ্ছে অত্যন্ত শীত, মানে শীত এবং গরমের মাঝামাঝি, অর্থাৎ নাতিশীতোষ্ণ, মানে শীতও কম গরমও কম। ঠিক আছে? আচ্ছা, আবহাওয়ার দীর্ঘদিনের গড় অবস্থাকে কি বলে? বলো, আবহাওয়ার দীর্ঘদিনের গড় অবস্থাকে কি বলে? এই প্রশ্নটা মনে হয় তোমরা ক্লাস 2-3 থেকে পড়ে আসতেছো। আবহাওয়ার দীর্ঘদিনের গড় অবস্থাকে কি বলে? 75-এ আবহাওয়ার দীর্ঘদিনের গড় অবস্থাকে কি বলে? 75। আবহাওয়ার দীর্ঘদিনের গড় অবস্থাকে কি বলে? আবহাওয়ার দীর্ঘদিনের গড় অবস্থাকে কি বলে? বায়ুর তাপ। 75-এ হ্যাঁ, জলবায়ু, তাই তো বলি। কে জানে বললো আবহাওয়ার দীর্ঘদিনের গড় অবস্থাকে বায়ুর তাপ বলে। ভাই তুমি তো ডাইনামিক্সই চেঞ্জ করে দিছিলা। আচ্ছা, মধ্য তাপমাত্রা বিশিষ্ট জলবায়ু অঞ্চলকে কি বলে? মধ্য তাপমাত্রা মানে গরমও নাই শীতও নাই, এটাকে কি বলে আমার? নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ মানে শীতও কম, না শীত না উষ্ণ, শীতও কম গরমও কম। এটা হচ্ছে কি মধ্য তাপমাত্রা বিশিষ্ট জলবায়ু। ঠিক আছে? দিনে প্রচন্ড গরম ও রাতে অত্যাধিক শীত, এটা হয় হচ্ছে কোথায়? পার্বত্য অঞ্চলে। পার্বত্য অঞ্চলে কি হয়? দিনে অত্যন্ত গরম থাকে আর রাতে অত্যন্ত শীত পড়ে। কি হয়? দিনে অত্যন্ত গরম আর রাতে অত্যন্ত শীত পড়ে। 74 আবার বলবো। আচ্ছা, 74 আবার বলতেছি। 74-এ কি বলছে? উদ্দীপকের এ চিহ্নিত অঞ্চল কোনটি? এই যে চিহ্নিত অঞ্চল, দেখো পৃথিবীতে মেইনলি তুমি মনে রাখবা অঞ্চল আছে 3টা, এসব ক্রান্তীয় ফ্রান্তীয় সব বাদ। অঞ্চল আছে 3টা, তুমি মনে রাখবা। উপরে উপরে মেরু, আর এই মেরুটা কি? ঠান্ডা। ঠিক আছে? আর এই যে মাঝখানে, ঠিক আছে, এই যে মাঝখানে বা মাঝে বা নিচে, মাঝে বলে তো, আচ্ছা মাঝে, মাঝে হচ্ছে কি আমার ক্রান্তীয়। এই ক্রান্তীয়টা হচ্ছে কি গরম। এই যে ঠান্ডা আর গরমের চিপায় বা ঠান্ডা আর গরমের মাঝে যে অঞ্চলটা থাকে, এটা হচ্ছে কি আমার নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ অর্থাৎ এই হচ্ছে ঠান্ডা, এ হচ্ছে গরম, এর মাঝে অঞ্চলটা কি নাতিশীতোষ্ণ অঞ্চল। এখানে ঠান্ডাও খুব বেশি ইফেক্ট করে না, গরমও খুব বেশি ইফেক্ট করে না। বুঝতে পারছো? এই কে জানি প্রশ্ন করছিলা 74 আবার বলেন, বুঝছো? সাকিব হাসান। সাকিব হাসান বুঝছো কিনা জানাও। আচ্ছা, যদি একটি অঞ্চলে শুষ্ক বায়ু প্রবাহিত হয়, সেখানে কি হওয়ার সম্ভাবনা থাকে না? সেখানে কি হওয়ার সম্ভাবনা থাকে না? বৃষ্টিপাত হওয়ার। কেননা বৃষ্টিপাত হইলে তোমার কি বায়ু আসা লাগবে? আর্দ্র জলবায়ু। আর্দ্র জলবায়ু, আর্দ্র জলবায়ু যদি না হয়, তাহলে সেইখানে কোনো প্রকার কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে না। ঠিক আছে? সাকিব বুঝছো কিনা বলো। 74 নাম্বার সাকিব বুঝছো কিনা বলো। সমুদ্রের নিকটবর্তী স্থানসমূহের জলবায়ু কেমন হয়? এটা বলতে পারবা কেউ? এটা একদম মুখস্থ। 79 সমুদ্রের নিকটবর্তী অঞ্চলের জলবায়ু কেমন হয়? সমুদ্রের নিকটবর্তী অঞ্চলের জলবায়ু কেমন হয় এটা বলতে পারবা কেউ? বলো বলো। সমুদ্রের নিকটবর্তী অঞ্চলের জলবায়ু কেমন হয় বলো। 79 সমুদ্রের নিকটবর্তী অঞ্চলের জলবায়ু কেমন হয় বলো। এটা মুখস্থ, এবং এই টাইপের যে সকল এমসিকিউ আছে একদম একবার দেখে যাবা, একবারই মুখস্থ করে যাবা, পরীক্ষার হলে সরাসরি প্রশ্ন চলে আসবে, অ্যান্সার করে দেবো। ঠিক আছে? 79 সি উপক্রান্তীয় নয়, এটা অ্যান্সার হবে হচ্ছে সমভাবাপন্ন। ঠিক আছে? এটা অ্যান্সার হবে হচ্ছে কি সমভাবাপন্ন। সাকিব জি ভাইয়া। আচ্ছা, মনিরা বলছে এ, শাহবরণ বলছে বি, সাকিব বলছে বি, মোরসালিন বলছে বি। সমুদ্রের নিকটবর্তী এটা হবে হচ্ছে কি সমভাবাপন্ন, মনে রাখবা। ঠিক আছে? আচ্ছা, গ্রিন হাউস প্রতিক্রিয়ার প্রভাবে কি হয়?
তাপমাত্রা পরিবর্তিত হয়, কথা সঠিক। গ্রিন হাউস প্রতিক্রিয়ার প্রভাবে তাপমাত্রা পরিবর্তিত হয়, জীববৈচিত্র্য রক্ষা পায়, রোগ ব্যাধি বৃদ্ধি পায়, এই কথাটাও সঠিক। জীববৈচিত্র্য রক্ষা পায়। ধরো গ্রিন হাউস প্রক্রিয়ার প্রভাবে পৃথিবীর তাপমাত্রা দিনে দিনে বাড়তেছে, মেরু অঞ্চলের বরফ গলতেছে, আরও নানা ধরনের সমস্যা আছে। সুতরাং জীববৈচিত্র্য রক্ষা পায়, এটা কি কোনো একটা অ্যাপ্রোপ্রিয়েট অপশন হইল? এটা বাচ্চাদের এমসিকিউ, এটা সবাই পারবে। এটা কি 1 এবং 3, ক্লিয়ার? আচ্ছা 81, মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য। আচ্ছা মৌসুমী জলবায়ুর একটা বৈশিষ্ট্য আছে। তোমাদের আমি যখন জলবায়ু চ্যাপ্টারটা পড়াইছিলাম তখন বলছিলাম যে মৌসুমী জলবায়ুতে কি উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল। আমরা হচ্ছে মৌসুমী জলবায়ুর অন্তর্গত দেশ, ঠিক আছে? আমাদের দেশে কি হয়, গ্রীষ্মকালটা কি উষ্ণ আর্দ্র হয় না, গরম হয় না? এবার কিছু কিছু অঞ্চল আছে যে গ্রীষ্মকাল উষ্ণ আর্দ্র হয় না, ঠিক আছে? ভাইয়া উপকূলবর্তী এলাকায় জোয়ারের প্রভাব একটু বলবেন। উপকূলবর্তী এলাকায় জোয়ারের প্রভাব কি? উপকূলবর্তী এলাকায় জোয়ারের তো ভালো প্রভাবও আছে, খারাপ প্রভাবও আছে, প্রভাবও আছে। তুমি দেখা গেলো এমন হয়েছে তুমি উপকূলবর্তী এলাকায় ঘুরতে গেছো, ঘুরতে যেয়ে তুমি দেখা গেলো যখন জোয়ারের টাইম তুমি তখন কি করতেছো, ঘুরে বেড়াচ্ছ ওইখান দিয়ে, তো তখন তো তোমার জোয়ারে ভাসায় নিয়ে চলে যাবে, এটা ক্ষতি। আর উপকার কি, জোয়ারের ফলে যে লবণ সঞ্চয় করা হয়, এটা অনেক ক্ষেত্রে উপকার পাওয়া যায়। আবার কিছু কিছু সময় জোয়ারের ফলে মাছও শিকার করা হয়, বা ওই পানিটা ধরে রেখে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে প্রভাব। আচ্ছা, বাংলাদেশের ছেলে সুমন ব্যবসার কাজে শ্রীলঙ্কা গেল, সে লক্ষ্য করলো তার গমনকৃত দেশে প্রতিদিন বিকালে বৃষ্টিপাত হয়। আচ্ছা প্রতিদিন বিকালে বৃষ্টিপাত হয়। আচ্ছা প্রতিদিন বিকালে যে বৃষ্টিপাতটা হয় এটা তোমরাই অ্যান্সার দিতে পারবে, একটু লক্ষ্য করো। প্রতিদিন বিকালে বৃষ্টিপাত হয়, প্রতিদিন যে বৃষ্টিপাতটা হয় সেটা হচ্ছে আমার কি পরিচলন বৃষ্টি, পরিচলন। এবং এই পরিচলন বৃষ্টিটা কোন অঞ্চলে হয় আমরা জানি, নিরক্ষীয় অঞ্চলে। এই পরিচলন বৃষ্টিটা কোথায় হয়, নিরক্ষীয় অঞ্চলে। সুতরাং যে প্রশ্ন করছে উদ্দীপকে উল্লিখিত ভ্রমণকৃত দেশটির জলবায়ু কি, নিরক্ষীয় জলবায়ু। এটা ক্লিয়ার, বোঝা গেল? 82 নাম্বার যে নিরক্ষীয় জলবায়ু, এটা উদ্দীপক দেখে কি বোঝা গেল বলো? এটা বুঝতে পারলে কি না বলো, একটু জানাও। বি, আচ্ছা বি তো বুঝলাম, বাট এ না বি, নিরক্ষীয় জলবায়ু বা নিরক্ষীয় জলবায়ুটাই কেন, এটা কি বুঝতে পারলা কিনা বলো, ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা বাংলাদেশ, আচ্ছা কি বলছে উদ্দীপক উল্লিখিত দেশ দুটির জলবায়ুর বৈশিষ্ট্য তারতম্য। একটা হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে শ্রীলঙ্কা। বাংলাদেশটা আমার কি মৌসুমী, মৌসুমী, আর শ্রীলঙ্কা আমরা কি পাইলাম, নিরক্ষীয়, নিরক্ষীয়, ঠিক আছে? আচ্ছা তারতম্য দেখা যায় কিসে, তাপমাত্রায়। তাপমাত্রা আলাদা, বৃষ্টিপাত আলাদা, উদ্ভিজ্জে, অর্থাৎ তিনটাতেই তারতম্য কিন্তু দেখা যায়, ঠিক আছে? আচ্ছা এরপরটা কি আছে, ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত দেশ কোনটি? আচ্ছা একটা কথা মনে রাখবা, ভূমধ্যসাগরীয় যখনই বলে তখন তুমি মোটামুটি একটু পশ টাইপের যেসব দেশ আছে না, যেমন গ্রিস, ইতালি, হ্যাঁ, এই সকল দেশকে তুমি যখন দেখবা তখন মেরে দিবা, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল হচ্ছে কি আমার কোনটা, ইতালি, ঠিক আছে? ক্লিয়ার ভাইয়া? আচ্ছা আচ্ছা, বাংলাদেশের জলবায়ুর সাথে সাদৃশ্যপূর্ণ আছে কোনটা? দেখো বাংলাদেশের জলবায়ু কি, নাতিশীতোষ্ণ, নাতিশীতোষ্ণ। মোটামুটি এশিয়ার বেশিরভাগ বা প্রায় দেশই কি হয় আমার, নাতিশীতোষ্ণ, বা বাংলাদেশের সাথে জলবায়ুর মিল থাকে। তো এরকম যখন প্রশ্ন আসবে তখন তুমি দেখবা, লক্ষ্য করবা যে বাংলাদেশের সাথে একটা না একটা তোমার এশিয়ার দেশ লাগাই দিছে। যেমন এখানে এশিয়ার মধ্যে কোনটা আছে, ভিয়েতনাম, সুতরাং অ্যান্সার হবে কি ভিয়েতনাম। এভাবে কিছু কিছু জিনিস যদি তুমি মাথায় রাখো বা ফিল করো, তাইলে কিন্তু এই জিনিসগুলো তুমি ইজিলি প্রশ্ন দেখে অ্যান্সার করে দিতে পারবা যে না এটা হচ্ছে এই, ঠিক আছে? আচ্ছা বাংলাদেশের কোন অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয় বলো? বাংলাদেশের কোন অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয়? উত্তর পূর্ব অঞ্চলে। কোন অঞ্চলে? উত্তর পূর্ব অঞ্চলে। এটা কি কেউ জানতা? দেখি কে কে অ্যান্সার দেয়। 86, যদিও আমার কমেন্টগুলো একটু লেটে লেটে আসতেছে। বাংলাদেশে কোন অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয়?
ছিয়াশি, 86 আনসার দাও দেখি। আচ্ছা, এ বলছে নিচের কোন দেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়? যেটা বললাম একটু আগে, গ্রিস। এই যে গ্রিস, ইতালি ইত্যাদি দেশে কি ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়? ঠিক আছে, 86-তে, 86-তে। আচ্ছা আচ্ছা। গ্রীষ্মকালে বাংলাদেশের তাপমাত্রা কোন দিকে ক্রমশ বৃদ্ধি পায়? গ্রীষ্মকালে বাংলাদেশের তাপমাত্রা কোন দিকে থেকে কোন দিকে বৃদ্ধি পায়? উত্তর হচ্ছে দক্ষিণ থেকে উত্তরে। গ্রীষ্মকালে বাংলাদেশের তাপমাত্রা কি দক্ষিণ থেকে উত্তরে ক্রমশ বৃদ্ধি পাইতে থাকে। উত্তরবঙ্গে কাদের কাদের বাসা? দক্ষিণবঙ্গে কাদের কাদের বাসা? তুমি একটা জিনিস দেখবা, আস্তে আস্তে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা বৃদ্ধি পাইতে থাকে, কারণ উত্তরবঙ্গে শীত পড়ে বেশি, এখানে গরমটা আসতে একটু বেশি সময় লাগে। ঠিক আছে, আচ্ছা, সে একই জিনিস দুইবার রিপিট হয়ে গেছে। আচ্ছা, উদ্দীপক ক অঞ্চলে বৃষ্টিপাতের প্রধান কারণ হচ্ছে? এই যে ক অঞ্চল, ক অঞ্চলে বৃষ্টিপাতের প্রধান কারণ হচ্ছে কি? কেউ বলতে পারবা? 90। বলো, 90-তে দেখি কে ক্যান্সার দিতে পারো দেখি। উদ্দীপকে ক অঞ্চলে বৃষ্টিপাতের প্রধান কারণ, ক অঞ্চলে বৃষ্টিপাতের প্রধান কারণ কি দেখি, কে বলতে পারো? আমার উত্তর, আচ্ছা আচ্ছা, ক অঞ্চলে বৃষ্টিপাতের প্রধান কারণ হচ্ছে বায়ুর গতিপথে পর্বতের বাধা, পশ্চিম থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ বায়ু। সুতরাং অ্যান্সার হবে কি 2 এবং 3। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। উদ্দীপকে ক চিহ্নিত, দেখো এই যে অঞ্চল, এই যে মাঝের অঞ্চল, এটা যে নিরক্ষীয় অঞ্চল আমরা সবাই জানি, নিরক্ষীয় অঞ্চল। এবং উপরের দিকে এই যে অঞ্চল সমূহ আছে, এগুলো কি আমার মেরু অঞ্চল। ঠিক আছে, এই মেরু অঞ্চল আমার কি ঠান্ডা, আর এই নিরক্ষীয় অঞ্চল কি গরম। এই দুই অঞ্চলের চিপা এই যে ক অঞ্চলটা আছে, এটা বেশি গরমও না বেশি ঠান্ডাও না। ঠিক আছে, সুতরাং এটা কি মৌসুম। ঠিক আছে, মৌসুমি, মৌসুমি জলবায়ু মানে হচ্ছে বেশি ঠান্ডাও না বেশি গরমও না, এমন একটা কিছু। দক্ষিণ এশিয়ার দেশসমূহ, দক্ষিণ এশিয়া, এই যে দক্ষিণ এশিয়ার দেশসমূহ, এটা যেটা বললাম মৌসুমি জলবায়ু বা নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত। সুতরাং যদি তোমাকে বলে বাংলাদেশের সাথে কোন দেশের জলবায়ুর মিল আছে, তাহলে তুমি দেখবা যে এশিয়ার কোন দেশটা দিছে আশপাশে, সেটা দিছে, ওইটা অ্যান্সার করে দিবা, তোমার অ্যান্সার হয়ে যাবে সঠিক। ভাইয়া মানচিত্র মনে থাকে না। মানচিত্র সব মানচিত্র মনে রাখার কোনো প্রয়োজন নেই, তুমি শুধু দেখবা যে কোন কোন জায়গায় কি কি আছে। মানচিত্র যখন তুমি পড়বা, যখন এক একটা অংশ দেখবা, তুমি জাস্ট রিলেট করে করে পড়বা, যে আচ্ছা এই অংশটা এটা বলছে, এটাই অংশ, আচ্ছা এই অংশটা এটা বলছে, এটাই অংশ। এই জিনিসটা জাস্ট মাথার মধ্যে একবার ইনপুট দিয়ে নিবা, আশা করি আর কখনো ভুলবা না। ঠিক আছে, আচ্ছা 93। বাংলাদেশের প্রধান তিনটি ঋতু, বাংলাদেশের প্রধান যে তিনটি ঋতু, গ্রীষ্ম, বর্ষা আর হচ্ছে কি শীত। প্রধান অন্যতম কোনটি? অন্যতম হচ্ছে গ্রীষ্ম। আচ্ছা, পরের প্রশ্নে কি বলছে? নিচের কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয়? আচ্ছা, গ্রিন হাউস গ্যাস যেগুলো আছে সেগুলো হচ্ছে কি নাইট্রাস অক্সাইড, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, কিন্তু অক্সিজেন গ্রিন হাউস গ্যাস নয়। ঠিক আছে, আচ্ছা। মেক্সিকোতে সারা বছর বৃষ্টিপাত হয় কোন স্রোতের প্রভাবে? দেখো, মেক্সিকোতে সারা বছর বৃষ্টিপাত হয় কোন স্রোতের প্রভাবে? আমরা যখন সমুদ্র স্রোত পড়ি তখন কিন্তু আমাদের মনে আছে দক্ষিণ আটলান্টিক এবং উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত পড়েছিলাম, এবং সেই সকল স্রোতগুলোর আলাদা আলাদা রকম বৈশিষ্ট্য ছিল। এর মধ্যে মেক্সিকোর যে স্রোতটা ছিল, সেই স্রোতের প্রভাবে কি হইতো? সারা বছর বৃষ্টিপাত হতো, এবং এটার নাম কি? তার নাম হচ্ছে কি দক্ষিণ নিরক্ষীয় স্রোত। ঠিক আছে, আচ্ছা। সমুদ্রে একবার জোয়ারের কত ঘন্টা পর পুনরায় জোয়ার সংঘটিত হয়? এটা একটা অ্যান্সার দাও তো দেখি। সমুদ্রে যে জোয়ার এবং ভাটা হয়, এই জোয়ার এবং ভাটা কিন্তু নির্দিষ্ট সময় পর পর হয়। ধরো একটা জোয়ার থেকে অন্য একটা জোয়ার আসার যে সময়টা, সেটা সেটা একটা নির্দিষ্ট সময়, এবং একটা ভাটা থেকে অন্য একটা ভাটা আসার যে সময়, সেটা একটা নির্দিষ্ট সময়, এবং এই দুইটা সময় কিন্তু পরস্পর সমান। যে কেউ বলতে পারো কিনা সমুদ্রে একবার জোয়ারের কত ঘন্টা পর পুনরায় জোয়ার সংঘটিত হয়?
সমুদ্রে একবার জোয়ারের কত ঘন্টা পর পুনরায় জোয়ার সংঘটিত হয়? সমুদ্রে একবার জোয়ারের কত ঘন্টা পর পুনরায় জোয়ার সংঘটিত হয়? 96 এ ডি, 12 ঘন্টা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, চন্দ্র ও সূর্যের জোয়ার সৃষ্টির ক্ষমতার অনুপাত কত? এটাও একটা জ্ঞানমূলক এমসিকিউ এবং এটা বোর্ড পরীক্ষা আসার মতো একটি এমসিকিউ। এটাকে বলতে পারবা চন্দ্র ও সূর্যের জোয়ার সৃষ্টির ক্ষমতার অনুপাত কত? এটা হচ্ছে কত? 11:5। আচ্ছা, এবার দেখো, আটলান্টিক মহাসাগরের কুমেরু স্রোতটি কোন অন্তর্দ্বীপে বাধা পায়? আটলান্টিক মহাসাগরের কুমেরু স্রোতটি কোন অন্তর্দ্বীপে বাধা পায়? এটাও জ্ঞানমূলক, এটা হচ্ছে কি উত্তর মাসা। আচ্ছা, এইবার দেখো, উদ্দীপকের ক অংশ সংঘটিত হয়। এবার আমরা কোথায় চলে আসছি? জোয়ার ভাটা। আচ্ছা, জোয়ার ভাটা সম্পর্কে তোমাদের যে সকল টাইপের প্রশ্ন আসতে পারে সে সকল বিষয়গুলো চলো একবার আলোচনা করি। ব্যাপার হচ্ছে কি, জোয়ার, হ্যাঁ, এই জোয়ারের মধ্যে আছে কি ভরা কটাল, ভরা কটাল বা হচ্ছে কি আমার তেজ কটাল, এবং আরেকটা আছে কি আমার মরা কটাল, মরা কটাল। আচ্ছা, কি হয়, ধরো যখন আমার পৃথিবী, ঠিক আছে, পৃথিবী এবং আমার কি চাঁদ, পৃথিবী, চাঁদ এবং কি সূর্য, পৃথিবী, চাঁদ এবং সূর্য কি থাকে আমার একই সমতলে যখন থাকে তখন আমার কি ভরা কটাল সংঘটিত হয়। কেন সংঘটিত হয়? দেখো, পৃথিবীতে জোয়ারের কারণ হচ্ছে পৃথিবীর যে অংশের কাছাকাছি চাঁদ আসে এই চাঁদের আকর্ষণে পৃথিবীর ওই অংশের সমুদ্রের পানি কি হয় ফুলে ফেপে ওঠে। সুতরাং এই দিকে আমার পানি কি হবে ফুলে ফেপে উঠবে, এবং একই সাথে সূর্যও যেহেতু এইখানে আছে সূর্যের দ্বারা কি হবে গৌণ জোয়ার সংঘটিত হবে, এবং সূর্যের দ্বারা যেহেতু গৌণ জোয়ার সংঘটিত হবে সুতরাং এই সূর্য এবং চাঁদের প্রভাবে এইখানে কি হবে আমার ভরা কটাল বা তেজ কটাল সংঘটিত হবে, এবং এইটা হবে কখন আমার অমাবস্যায়, অমাবস্যা। আচ্ছা, পূর্ণিমায় কি হবে দেখো, পূর্ণিমায়ও সেম কাহিনী। এই হচ্ছে ধরো আমার সূর্য, এটা হচ্ছে আমার কি পৃথিবী, এবং এটা হচ্ছে আমার চাঁদ, এটা হচ্ছে কি চাঁদ। তো কি হবে, যখন এ অবস্থায় থাকবে তখন এটা হবে কি আমার পূর্ণিমা। এই পূর্ণিমার সময় কি হবে, পূর্ণিমার সময় সূর্যের চাঁদের প্রভাবে যেহেতু চাঁদ পৃথিবীর কাছে চলে আসবে এই অংশের পানি ফুলে ফেপে উঠবে, তখন কি হবে সূর্য দ্বারা যে গৌণ জোয়ারটা হবে তার ফলে কি হবে এই অঞ্চলে সূর্যের দ্বারা গৌণ জোয়ার সংঘটিত হবে। সুতরাং চাঁদ ও সূর্যের গৌণ ও মুখ্য জোয়ারের ফলে কি সংঘটিত হবে ভরা কটাল বা হচ্ছে আমার তেজ কটাল সংঘটিত হবে। এটা কখন হবে অমাবস্যায় এবং পূর্ণিমায়। এবং ভরা কটালের ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে চাঁদ, সূর্য এবং পৃথিবী তিনটাই একই সমতলে থাকবে, ঠিক আছে। আচ্ছা, ভরা কটাল যদি বুঝে থাকো বা চলো মরা কটাল জিনিসটাকে এটা আমরা একটু দেখি। মরা কটাল হয় হচ্ছে আমার কি অষ্টমী তিথিতে। অষ্টমী তিথিতে যখন কি হয় পৃথিবী, চাঁদ, চাঁদ এবং সূর্য কি থাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এটা হচ্ছে আমার কি সূর্য, এটা হচ্ছে কি পৃথিবী, এটা হচ্ছে কি চাঁদ। এটা যখন কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 90 ডিগ্রি মানে বুঝতেছো এই যে মাঝখানে কত ডিগ্রি 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। যখন থাকবে তখন অ্যাকচুয়ালি কি হয়, তোমরা যারা মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার সম্পর্কে জানো যে সাইডে চাঁদ থাকবে সুতরাং এই সাইডে কি হবে আমার মুখ্য জোয়ারটা হবে, এবং অপর প্রান্তে চাঁদের জন্য কি গৌণ জোয়ার হবে। কেন গৌণ জোয়ার হবে, এই যে পৃথিবীর যে পানি বহির্ভূত যে অংশটা আছে সে অংশটা কি করবে চাঁদ নিজের দিকে আকর্ষণ করবে, এইখান থেকে তো পানি আকর্ষণ করতেইছে সুতরাং এখানে মুখ্য জোয়ার, এবং অপর প্রান্তের কেন্দ্র আকর্ষণ করবে হচ্ছে চাঁদ। তো যেহেতু কেন্দ্র দ্বারা আকর্ষিত হবে সেহেতু এইখানে যে পানিটা থাকবে ওইটা কি হয়ে যাবে আলগা হয়ে যাবে, আলগা হয়ে বাইরের দিকে বেরিয়ে আসতে চাইবে, তখন এইখানে সৃষ্টি হবে কি আমার গৌণ জোয়ার, ঠিক আছে।
সূর্যের ক্ষেত্রেও একই কাহিনী। সূর্যের ক্ষেত্রে এই পাশে যে হালকা একটু জোয়ার সৃষ্টি করবে সেটা হবে কি মুখ্য, এবং এই পাশে হবে কি গৌণ। সুতরাং যখন অষ্টমী তিথিতে একই সাথে এইখানেও জোয়ার হচ্ছে, এখানেও জোয়ার হচ্ছে, এখানেও জোয়ার হচ্ছে, এখানেও জোয়ার হচ্ছে, সুতরাং কোনো দিকেই প্রপারলি জোয়ারটা হইতে পারতেছে না। সুতরাং এইটাকে আমরা কি বলতেছি? মরা কটাল। এবং এইটা হচ্ছে কখন? আমার অষ্টমী তিথিতে। ঠিক আছে? তাহলে ভরা কটাল মরা কটাল জিনিসগুলো ঠিকমতো বোঝা গেছে কিনা দেখো। এখানে প্রশ্ন করছিল কি উদ্দীপকের ক অংশে সংঘটিত হয় কি এই যে ক অংশ, এবং তোমরা দেখতেই পাচ্ছ যে সূর্য চাঁদ একই সমতলে আছে। যেহেতু সূর্যের সামনে চাঁদ অবস্থান করতেছে, সুতরাং এটা অমাবস্যা। অমাবস্যা হইলে ক অংশে কি আমার ভরা কটাল সংঘটিত হবে। ঠিক আছে? ক্লিয়ার? বুঝছো কিনা বলো। এই ভরা কটাল মরা কটাল রিলেটেড বা জোয়ার ভাটা রিলেটেড কোনো প্রকার কোনো প্রশ্ন আসলে আমি আশা করছি তোমরা আর আটকাবা না। ঠিক আছে? দেখো বুঝছো কিনা। দেখো এটা বুঝছো কিনা বলো। দেখো দেখো বুঝছো কিনা বলো বলো। আচ্ছা, শেষে কি আছে আমাদের? উদ্দীপকের বিষয়টির প্রভাব ফেলে কিসে? জাহাজ চলাচলে। মানে উদ্দীপক হচ্ছে জোয়ার সংঘটিত হইতেছে, জোয়ার ভাটা। এটা প্রভাব ফেলে কিসে? জাহাজ চলাচলে। জাহাজ চলাচলে প্রভাব ফেলতেছে। জোয়ার ভাটা মেজার করেই কিন্তু জাহাজ চলাচলের করা হয়ে থাকে। লবণ চাষে যেটা বললাম, জোয়ারের ফলে কি হয়? উপরের দিকে বা উপকূলে যে পানিটা আসে ওই পানিটা অ্যাকচুয়ালি সমুদ্রের পানি, ওই পানিটা কি হয়? পানিটা আটকে রাখার মাধ্যমে কি লবণ চাষ করা হয়। ঠিক আছে? এবং কি 3 মৎস্য চাষে ওই একই পানি, জোয়ারের পানি সংগ্রহ করে সেটা মৎস্য চাষের জন্য ব্যবহার করা হয়। সুতরাং এটা অ্যান্সার হবে কি 1, 2, 3, তিনটাই সঠিক। তো এই ছিল আমাদের আজকের ক্লাসে টোটাল টপ 100 এমসিকিউ জিওগ্রাফির। আমি আশা করছি এই এমসিকিউগুলো যদি তোমরা কনসেপ্টটা বুঝে থাকো তাহলে জিওগ্রাফির কোনো প্রকার কোনো এমসিকিউতে তোমরা আর আটকাবা না। আর যেটা আছে সেটা হচ্ছে আমাদের ঢাবি খ প্লাস বিভাগ পরিবর্তন 4.0 কোর্সটি চলে এসেছে সামনে। তোমরা জানো অ্যাডমিশন জার্নিটা অনেক কঠিন হইতে চলেছে। তো ওই জার্নিটা যদি তোমরা একদম স্মুথলি পার করতে চাও তাহলে কিন্তু আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যেও, এবং এখন ভর্তি হইলে তোমরা কিন্তু 400 টাকা ছাড় পেয়ে যাচ্ছ। তো আমি আশা করছি তোমরা যারা ক্লাসটা ঠিকমতো করেছো, আশা করছি ভূগোলে কোনো এমসিকিউতে তাদের কোনো প্রকার কোনো সমস্যা হবে না। তো তোমাদের পরীক্ষার আর খুব বেশি দিন বাকি নাই, এই কয়েকদিন একটু কষ্ট করে পড়তে থাকো, নিজের বেস্ট ইফোর্টটা দাও, তাইলে আশা করি এইচএসসি পরীক্ষায় সুন্দর একটি রেজাল্ট হবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম। সেকেন্ড পেপারের কথা জিজ্ঞেস করে সময় তো নাই, সময় শিডিউল তো আমরা মিলিয়ে না আসলে আগে থেকে ধরলে এটা ওই তো বলো। আমার তো প্ল্যান ছিল কিন্তু তো এক্সিকিউট করতে পারিনি। আমি তো ভাবছিলাম যে ঢাকা চলে আসবো 8-10 তারিখের মধ্যে, এসে 2টা ক্লাস নিয়ে নেবো, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। কোনো ঝামেলার কারণে আসতে পারি। আবার তবে তখন অফিসে বলছিলাম না যে অফিস তো চোখ করে এই জন্য ওইটা সম্ভব হয়নি। তাহলে এখন যাবেন কোথায় আপনি? মোহাম্মদপুর? ভাই মোহাম্মদপুরে থাকেন না আপনি? না, আমি তো হলে থাকি ভাই। ও আচ্ছা, আপনার বাসা কোথায় বলছিলেন না তাহলে?